তুই শুধু আমার উন্মাদনা। লেখিকা তাবাসসুম খাতুন। পর্ব ৭। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। পাখিরা উড়ে বেড়াচ্ছে, কিচির মিচির ডাক দিচ্ছে। মাসটা এখন অক্টোবর, এর মাঝে সকালটা যেন শীত শীত ভাব। কুয়াশাও দেখা যায়। নীল বলকুনিতে দাঁড়িয়ে ধোয়া উড়ানো গরম কফি পান করছে। পোশাক বলতে সে নেভি ব্লু রঙের পাঞ্জাবি পরছে, সাথে নিয়েছে সাদা রঙের উপরে সুন্দর ফুলের ডিজাইন করা শাল। বৃষ্টি তার দূরের আকাশের পানে। আর কিছু ঘন্টা এর পরেই তার ফ্লাইট চির বিদায় নেবে এই বাংলাদেশের মাটি থেকে। যেমন ভাবে শীতকালের অতিথি পাখিরা আসে 2 দিন থেকে চলে যায়, এই নীলও সেই শীতকালের অতিথি পাখি 2 দিন থেকে বিদায় নিচ্ছে। তবে অতিথি পাখি আবারও আসে শীত পড়লে, কিন্তু নীল আর আসবে না। সে চলে যাবে এই দেশ ছেড়ে, যেইখানে তার বলতে কিছুই নেই। এইসব কিছু ভেবে সে দীর্ঘশ্বাস ছাড়ল। তার কোন আক্ষেপ নেই, না আছে কোন ছিনিয়ে নেওয়া, না আছে কারোর মাঝে ভুল বুঝাবুঝি করা। তবে একটা আকাঙ্ক্ষা, একটা শখ আছে মাত্র। এই শেষ বেলায় দাঁড়িয়ে একটা বার সে তার শ্যামার সাথে দেখা করতে চাই। বিদায় দিতে চাই তার শ্যামাকে, বলতে চাই আজ কত বছর ধরে মনের গভীরে যেই কথাগুলো পুষে রেখেছিল সবকিছু বলবে আজকে। এই আকাঙ্ক্ষা, এই শখ তার। নীলের এইসব ভাবনার মধ্যে তার ফোন শো শব্দে বেজে উঠল। নীল রিসিভ করে কানে ধরল। ওই পাশে কি বলল শোনা না গেলেও নীল বলে উঠল, আর 2-1 ঘন্টা বাকি। আমি আমার না বলা কথাগুলোও বলে তারপর এই দেশ ছাড়ব, নয়তো এই কথাগুলো আমার পিছু ছাড়বে না। মরে গেলেও এর ভার আমাকে বয়ে বেড়াতে হবে। অপেক্ষা কর, আমি আসছি বলে নীল কল কেটে দিল। কফির মগ রেলিং এর উপরে রেখে নিজের ফোন নিয়ে ওইভাবেই বেরিয়ে গেল। বাইরে এসে গাড়িতে উঠে বসল। কোন ড্রাইভার নেই, নিজেই গাড়ি চালিয়ে চৌধুরী ম্যানশনের দিকে চলতে লাগলো গাড়ি। সময়টা সকাল 7:25। সিমির ঘুম ভাঙল মাত্র সে উঠে বসল। মাথা ব্যথা করছে প্রচুর। সে ধীরে ধীরে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিজের ফোনটা হাতে নিয়ে দেখল 7:30 বেজে গেছে। সিমি ফোনটা ওইভাবে রেখে বেলকুনিতে চলে গেল। অগোছালো চুলগুলো হাত দিয়ে খোপা বাঁধল। মাথাটা এখনো ভার হয়ে আছে, মেডিসিন নিতে হবে। খালি পেটে নিলে সমস্যা হবে, বিধায় নেইনি এখনো। সিমি চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস নিল। চোখ খুলে দৃষ্টি নিচে রাখতেই দেখতে পেল নীল দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে। সিমি কিছু না বলে বেলকুনি থেকে চলে গেল রুমে। এসে উড়োনাটা ভালোভাবে ম্যাথ সহ বুকে দিয়ে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কম বেশি অনেকে উঠছে, যে যার কাজ করছে। সিমি বাড়ির বাইরে বেরিয়ে দেখল নীল তার দিকে তাকিয়ে আছে। সে গিয়ে হেসে বলল, নীল ভাইয়া যে ভালো আছেন? নীল ও সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, চলো একসাথে একটু হেঁটে আসি আর 2-4টা কথা বলি। সিমি মাথা নাড়ল। দুইজনে পাশাপাশি হাঁটতে লাগল। সিমি বলে উঠল, এত সকালে যে? নীল, 2 ঘন্টা পরেই আমার ফ্লাইট। এইদিকে একটা কাজে আসছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আদাও, আর আসতে পারবো কিনা ঠিক নেই। কেন পারবেন না আসতে? ইচ্ছে শক্তি থাকলে 7 সমুদ্র 13 নদীও পার করতে পারবেন। আমি তো এত 7 সমুদ্র 13 নদী পার করতে চাই না সিমি। যেই সাগরে ঝাঁপ দিয়েছি বহু আগে, সেইটাই সাঁতরে পার করতে পারছি না। নীলের কথার মানে সিমি বুঝতে পারল না, তাই ভ্রুকুচকে বলল, মানে বুঝলাম না ভাইয়া। তারা হাঁটতে হাঁটতে ভালোই দূরে আসছে। নীল মলিন হেসে বলল, কিছু কথা বলবো তোমাকে, চুপ থেকে শুধু শুনবে, কোন প্রকার কথা বলবে না। আর না আমাকে খারাপ ভাববে, পুরোটা শুনে মন্তব্য করবে। সিমি বুঝতে পারল না বিষয়টা, তবুও মাথা নাড়ল। নীল বলা শুরু করল, শ্যামা, আমার শ্যামা পাখি, জানো তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি কি জানো শ্যামা? এই শ্যামাকে ছাড়া এই সারজিদ খান নীল অসম্পূর্ণ। তুমি কি জানো শ্যামা, আমার উন্মাদ ভালোবাসা কতটা ভয়ঙ্কর? তুমি কি জানো শ্যামা, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তোমাকে এক পলক দেখার জন্য আমি ছটফট করতে থাকি। তুমি কি জানো শ্যামা, তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি এই সারজিদ খান নীল তার আব্বুর কাছে বাচ্চাদের মতো কান্না করে তোমাকে চেয়েছিল। তুমি কি জানো শ্যামা, তোমার নিঃশ্বাস নেওয়াটা আমার জীবন মরণের সার্টিফিকেট। তুমি কি জানো শ্যামা, তোমাকে হারিয়ে আমি আবারও পাগল হয়ে যাব। এই আমিময় নীলটা বিলীন হয়ে যাবে ধুলোর সাথে, বাতাসের সাথে, নয়তবা বেঁচে থেকেও মরে যাবে ভিতর থেকে। নীলের সম্পূর্ণ কথা শুনে সিমি প্রশ্ন করল, ভাইয়া প্রেমে পড়ছেন? উফ, সেই লাকি মেয়েটাকে? তার নাম বুঝি শ্যামা? উফ, কত সুন্দর নাম, কিকনা রোমান্টিক। নীল হেসে সিমির দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলল, পড়েছি তো প্রেমে আমি বহু বছর আগে, আর সেই লাকি মেয়েটাই তুমি। তুমি সুন্দর, তুমি অপরূপ, তবুও আমার কাছে তুমি আমার শ্যামা, আমার শ্যামা পাখি। সিমি হাসি থামালো, মেকি হাসি দিয়ে বলল, মজা করছেন কেন ভাইয়া? নীল, আমি মজা করার মুডে নেই। আমি বলেছি না, চুপচাপ শুনবে তুমি শুধু, আমি বলবো।
সিমি কিছু বলল না, চুপ রইল। নীল আবারও বলল, তবে কণ্ঠে আছে বেদনা, হৃদয় ভাঙ্গন, ব্যর্থ প্রেমিকের শেষ কথা। আমি বুঝি না কিভাবে ভালোবাসা প্রকাশ করে মানুষ, তবে আমি গভীরভাবে প্রকাশ করতে চাই না। তুমি এখন অন্যের তোমাকে ভালোবাসি কথাটা বলেও পাপ, তবু আজকে বলতে চাই ভালোবাসি তোমাকে শ্যামা, বেশি কিছু না। তুমি তোমার কাছে আমার একটাই চাওয়া, তোমার গোলুমলু ছোট্ট ছোট্ট বেবিদের বলবে আমার কথা। কেউ একজন ছিল যে তাদের মামাকে বড্ড ভালোবাসতো, তবে ভালোবাসাটা ছিল একপাক্ষিক। সে ভালোবাসার দাবি নিয়ে কখনো আমার সামনে আসেনি, তবে মনের কথা উজাড় করেছিল। সেই নীল তার শ্যামাকে ছাড়া সত্যিই অসম্পূর্ণ ছিল। তার খোঁজ আর পাইনি, তবুও সে যেন স্মৃতির পাতায় বন্দী হয়ে রইল। বলে থামল তারা। আবারও চৌধুরী বাড়ির সামনে আসছে। সিমির চোখে পানি টলমল করছে। নীল সিমির চোখে চোখ রাখল, বলে উঠল। নীলের শ্যামা পাখির চোখে পানি নয়, আনন্দের ঝলক থাকে। যদি পানি পছন্দ করত তবে এই নীল তার শ্যামা পাখিকে ছিনিয়ে আনত। ভালো থেকো আমার শ্যামা পাখি, হয়তো আমাদের আর জীবনেও দেখা হবে না। না হওয়া তাই ভালো, দেখা হলে যদি আবারও এমন মুহূর্তে আসি। বিষয়টা লজ্জাজনক, তুমি হাসি খুশি থেকো, আমি ছেড়ে যাইনি, রয়ে গেছি তোমার স্মৃতির পাতায় আজীবন, মনে রেখো আমাকে। আমি দূর হতেই তোমাকে দেখব, শত বাধা পেরিয়েও ভালো থেকো, আল্লাহ হাফেজ। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। নীল নিজের গাড়িতে উঠে বসে গাড়ি টান দিল। একটা বারের জন্য ও পিছে ফিরে তাকালো না। সিমি চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। জীবনটা কেমন? প্রতিটা মানুষের জীবনের আলাদা অধ্যায়, আলাদা সূচনা, আলাদা সমাপ্ত। নীল ভাই কি তার জীবনে আগে আসতে পারিনি? সিমি বলে উঠল। আপনি যদিও ছিনিয়ে নিতেন তো আমি পারতাম না যেতে। আমি বেঁধে আছি এক অদৃশ্য দড়িতে, যেই দড়ি ছিন্ন করার ক্ষমতা আমার নেই। মন প্রাণ দিয়ে একজনকেই ভালোবাসছি, মৃত্যুর আগ পর্যন্ত তাকেই বাসব। সে না বাসলেও আমি বাসব। আপনিও ভালো থাকবেন নীল ভাইয়া, সত্যিই আপনাকে আমি আমার স্মৃতিতে বন্দী করে রাখব। বলে আর দাঁড়ালো না। সিমি সোজা বাড়ির ভিতরে প্রবেশ করল। এইদিকে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে নিশানের ফোনে কল লাগালো। নিশান ফোন রিসিভ করতেই সম্পূর্ণ ঘটনা খুলে বলল। নিশান কিছু না বলেই কল কেটে দিল। কল কেটে দিয়েই ফোনটা জোরে আছাড় মারল। রুমের ভিতরে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। আয়না ভাঙল জোরে, ঘুষি মেরে হাতে কাচ ঢুকলো, কেটে গেল। শান্তি হচ্ছে না। দেওয়ালের কাছে গিয়ে জোরে ঘুষি মারল। দেওয়ালে হাত থেতলে গেছে একদম। নিশান ওইভাবেই ফ্লোরে বসে পড়ল, দাঁতে দাঁত চেপে বলল, তোকে উড়ার পাখনা দিয়েছি বলে বিদেশ ঘুরছিস? তোর পাখনা আমি ভেঙে ফেলবো ইস্যু, এইবার তুই আমার খারাপ চেহারা দেখবি। এই ভালো মানুষটা আর দেখবি না, ডিসগাস্টিং। এইদিকে নীল গাড়ি এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে। তখন সিমির সামনে নিজেকে ঠিক রাখলেও একা গাড়ির ভিতরে নিজেকে ঠিক রাখতে পারছে না। কান্না আসছে প্রচুর। সে কান্না করছে, চোখে ঝাপসা দেখছে, কান্না থামাতে পারছে না। এই কেমন যন্ত্রণা, কেমন অসহ্যকর পরিস্থিতি, কেমন অনুভূতি। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। নিজের চোখ মুছল, ভালোভাবে বলল, সত্যি তোমাকে ছেড়ে চলে যাব কল্পনা করতে পারিনি। বাস্তবে করে ফেললাম। আচ্ছা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না? তার গাড়ি এসে থামল এয়ারপোর্টের সামনে। গাড়ি থেকে বেরিয়ে পানির বোতল দিয়ে মুখ ধুয়ে নিল, নিজেকে ঠিক করে ফোন হাতে নিয়ে ঢুকে পড়ল। সবকিছু ঠিকঠাক করে প্লেনে উঠে বসল। একটু পরেই ফ্লাইট। সিমি বাড়ি ঢুকতেই তাজউদ্দিন প্রশ্ন করল, কোথায় গিয়েছিলেন মামুনি? সিমি, একটু হাঁটতে গিয়েছিলাম। তাজউদ্দিন, নাস্তা করবে আসো। সিমি, পরে করব, আর আজকে থেকে আমি ভার্সিটি যাব। তাজউদ্দিন, আচ্ছা যেও। সিমি আর কিছু বলল না, সোজা উপরে নিজের রুমে চলে গেল। সে রুমে ঢুকে রুমটা সুন্দর করে গুছিয়ে নিল। এরপর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। সে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। একটা কালো লং থ্রিপিস পরেছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিল, ইউ করে বাঁধল। মাথায় কাপড় দিল, মুখে পন্ডস ক্রিম আর ঠোঁটে লিপবাম দিয়ে ফোন আর স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো নিচে নাস্তা করার জন্য। সিমি সিঁড়ি বেয়ে নিচে এসে দেখল যারা আর রাত্রি গল্প করছে। সিমি বলল, তোরা ভার্সিটি যাবি না? যারা অবাক হয়ে বলল, ভাবিজান আজ থেকে ভার্সিটি যাবেন আপনি? সিমি মাথা নাড়ল। যারা বলল, আপনি গেলে আমরাও যাব। সিমি, দ্রুত রেডি হয়ে আয়। যারা আর রাত্রি রেডি হতে চলে গেল। সেলিনা সিমির প্লেটে নাস্তা তুলে দিল। পাশে বসে দুইজনে টুকটাক গল্প করতে লাগলো। ওরা দুইজন আসতে সিমি বলল, সেই শামু কই? যারা ফিসফিস করে বলল, ওই শালার ভাতার আছে বলে ভার্সিটি আর যাবে না। তুই চল, নয়তো তোর মতো ঘুরে গেলে আমি আর রাত হয়ে যাব ফকিন্নি। সিমি হাসল, সাথে রাত্রিও। তিনজনে গিয়ে গাড়িতে উঠে বসল। ড্রাইভার চলতে শুরু করলো ভার্সিটির দিকে। আর এর মধ্যে তিনজনে হাসি ঠাট্টা করতে লাগলো।
সকাল 9টা বাজতে স্বামীর ঘুম ভাঙল, সে আড়মোড়া ভেঙে উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সূর্যের আলো আসছে রুমের ভিতরে। জিহান ল্যাপটপ নিয়ে কাজ করছে ডিভানে বসে। স্বামীয়া ঘড়ির দিকে তাকাতে দেখে এখন 9টা বাজে। স্বামীয়া চিৎকার দিয়ে বলল, আল্লাহ, এখন 9টা বেজে গেল আর আমি এখনো ঘুমিয়ে আছি। জিহান ভ্রু কুঁচকে স্বামীয়ার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? ঘুম থেকে উঠে চিৎকার কর কেন? স্বামীয়া একা ভাব নিয়ে বলল, কত বেলা হয়ে গেছে আর আমি এখনো ঘুমাচ্ছি, আপনি ডাকলেন না কেন একবারও? জিহান আবারও কাজ করতে করতে বলল, এত সুন্দর করে ঘুমাচ্ছিলে বলে ডাকতে ইচ্ছে করেনি। স্বামীয়া উঠে দাঁড়ালো, দরজার কাছে দাঁড়িয়ে বলল, জবেদা ডাবল জবেদার ভাতার সমান হতছাড়া। বলে মুখ ভাঙিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। জিহান সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল, মনে মনে বলল, আসলে পাগল। এইদিকে স্বামীয়া রুম থেকে বেরিয়ে রোজিনার সাথে দেখা হয়। সে জিজ্ঞাসা করল, সিমিরা কই আম্মু? রোজিনা, বাদরগুলো আজ ভার্সিটি গেছে। স্বামীয়া কান্নার ভান করে বলল, আমাকে একা রেখে চলে গেছে, আমি এইগুলো মানব না, মামলা করব তিনজনের নামে। রোজিনা হেসে বলল, আচ্ছা করিস, আগে ফ্রেশ হয়ে নাস্তা খাবি, আয় দ্রুত। বলে নিচে চলে গেল। স্বামীয়া কিছু না বলে রুমে ঢুকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে খাবারের জন্য গেল। সূর্যের প্রখর তাপ ধীরে ধীরে নরম হয়ে আসলো। ব্যস্ত শহরের মানুষগুলো যেন এই তেজি সূর্য থেকে একটু রেহাই পেল। চারিদিকের মসজিদে আসরের আজান শোনা যাচ্ছে, মুরুব্বিরা মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্য যাচ্ছে নিজেদের দোকানপাট বন্ধ রেখে। চৌধুরী বাড়ির 3 কর্তা সহ তাদের বোন জামাইকে সাথে নিয়ে একত্রে নামাজের উদ্দেশ্য বের হলো। বাড়ি থেকে 5 মিনিট হেঁটে যেতেই দেখা হলো সিমি, যারা আর রাত্রির সাথে। তাজউদ্দিন ভ্রু কুঁচকে প্রশ্ন করল, বলেছিলে দেরি হবে, তাই বলে এত দেরি? যারা শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে বলল, আসলে কালকে ভার্সিটিতে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দায়িত্ব পড়েছে আমার সিমি, যারা স্বামীয়া আর তন্নির সাথে সিনিয়র আপু ভাইয়ারা আছে। তাজউদ্দিন একইভাবে বলল, হ্যাঁ তো কি হয়েছে? সিমি, বড় আব্বু আমাদের উপরে দায়িত্ব, সেই জন্য সেগুলো কমপ্লিট করতে এত বেলা, কালকেও ভোরে যেতে হবে, এখনো অনেক কাজ, বোকা না প্লিজ। তাজউদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে তিনজনের মাথায় হাত বুলিয়ে বলল, খেয়েছো তোমরা দুপুরে? তিনজনেই মাথা নাড়ল, মানে খেয়েছে। তাজউদ্দিন বলল, আচ্ছা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নাও, একটু যাও। বলে তারা নামাজের উদ্দেশ্য চলে গেল। সিমিরাও গল্প করতে করতে বাড়িতে পৌঁছালো। যে যার রুমে চলে গেল। সিমি নিশানের রুমের সামনে দাঁড়িয়ে লক খুলে ভিতরে প্রবেশ করল। ঘাড় ব্যথা করছে তার, এই জন্য ঘাড় একটু এই পাশে ওই পাশে কাত করে ঘুরালো একটু। সে নিশানের রুমেই থাকে, সকল যাবতীয় জিনিস সে এই রুমে রাখছে, নিজের রুমের দিকে ঘুমের মধ্যেও ভুল করে যায় না। সিমি ঘাড় ব্যাগ বেডে ফেলল, পা থেকে জুতো খুলে রাখল, গায়ে থাকা উড়না খুলে ফেলে দিল, বালিশের পাশে থাকা এসির রিমোটটা তুলে এসির পাওয়ার একটু জোরে দিল। তারপর ধপাস করে বেডে 4 হাত পা মেলিয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে রিল্যাক্স হলো। মুহূর্তেই চোখ খুলল, ব্যাগ থেকে ফোন বাহির করে মুখের সামনে আনলো, মিউজিক অ্যাপসে গিয়ে স্ক্রুল করে একটা গান প্লে করলো। গানের 2-1 লাইন সে নিজেও গেয়ে উঠল। খাবো মেন জো আয়ে যায়, প্যার হাম বহি হাইন, হাম কিসি কো আসানি সে মিল হাই নিহাই হাইন। ফোনটা মাথার কাছে রেখে গানের তালে তাল মিলিয়ে নিজেও গাইতে লাগলো। সিমির এইভাবে গাওয়ার মধ্যেই হুট করে এক পুরুষনালীর কণ্ঠ সে শুনতে পেল, ইডিয়েট, তোর মনে এত আনন্দ, অপেক্ষা কর একটু, তোর আনন্দের বাপ মা পুরো 14 গোষ্ঠীকে খুন করে ফেলবো, ননসেন্স। কোন পুরুষনালীর কণ্ঠ? সিমির কানে যেতেই সে লাফ দিয়ে উঠে সামনে তাকালো। সে মূলত কোন দিকে তাকায়নি, রুমে এসে সোজা বেডে শুয়ে পড়েছে, আশেপাশে কেউ আছে কিনা নেই এইসব কিছু দেখিনি। কিন্তু এখন সামনে তাকাতেই স্বয়ং নিশানকে দেখে যেন নিঃশ্বাস নিতেই ও ভুলে গেছে। নিশান কান থেকে ফোনটা নামিয়ে টেবিলের উপরে রাখলো, ল্যাপটপ নিয়ে আবারও কাজ করতে বসলো, একবারের জন্য সিমির দিকে তাকালো না। এইদিকে সিমি নিঃশ্বাস না ছেড়ে ওইভাবে অবাক নয়নে নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান নিজের কাজ করতে করতে বলে উঠল, নিঃশ্বাস না ফেলে যদি দম আটকিয়ে মরতে চাই মরুক, আমি সম্মানে দাফন দিয়ে আসব। নিশানের কথায় সিমির হুঁশ ফিরল, দ্রুত নিঃশ্বাস ছাড়ল। বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগল। তার কানে ভেসে আসলো গান, দ্রুত নিজের ফোন হাতে নিয়ে গান অফ করে দিল। আর চোখে নিশানের দিকে একবার তাকালো, সে নিজের মতো কাজ করছে। সিমি এইবার উঠে দাঁড়ালো, নিজের ব্যাগ জুতো সুন্দর করে গুছিয়ে রাখলো, বেডের দিকে তাকাতেই দেখল তার উড়নাটা অবহেলায় পড়ে আছে। দৌড়ে উড়নাটা বুকে জড়িয়ে নিল, নিজের উপরে নিজেরই রাগ ধরছে, কি করছে সে, রুমে ঢুকেছি ভাবতেই গা যেন গুলিয়ে উঠছে।
সে আর দাঁড়ালো না, দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। এইদিকে নিশান সিঙ্গেল সোফায় বসে ল্যাপটপে নিজের কাজ করতে লাগলো, সাথে কফির কাপে চুমুক দিল। 20 মিনিট পরে সিমি ওয়াশরুমের দরজা খুলল। একটুখানি মাথা বাহির করে আশেপাশে তাকালো, নিশান আছে কিনা। নেই। চারিদিকে ভালো করে দেখল না, নিশান নেই। সে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, তার পরনে সাদা টাওয়াল জড়ানো। তখন দ্রুত ওয়াশরুমে যাওয়ার জন্য জামা কাপড় নিতে ভুলে গেছে। সিমি ধীরে ধীরে আলমারির কাছে আসলো, আলমারির এক পার্ট খুলে নিজের জামা বাহির করবে, ঠিক তখনই নিশান এসে দাঁড়ালো তার পাশে। তাদের মধ্যে দূরত্ব 2 ইঞ্চি, কারোর বডি কারোর সাথে টাচ করেনি। সিমি চোখ বন্ধ করে নিল, বুকের বাম পাশে থাকা হার্টবিটটা যেন জোরে জোরে বিট করতে লাগলো। ডান হাতটা বুকের বাম পাশে নিয়ে গেল। কপাল গাল ঘামছে। নিশানের গা থেকে ভেসে আসা পারফিউমের সুগন্ধ যেন সিমিকে পাগল করে দিচ্ছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এইদিকে নিশান আলমারির আরেক পার্ট খুলল, একটু মাথা ঝুঁকালো, যা সিমির কাঁধের কাছে আসলো। নিশানের গরম নিঃশ্বাস সিমির ঘাড়ে আছড়ে পড়ল। নিশান নিজের শার্ট টেনে বাহির করে সরে গেল। শার্টটা পরে নিজের ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটা বারের জন্য সিমির দিকে না তাকালো, না কোন প্রশ্ন বা কথা বলল। নিশান চলে যাওয়ার 10 মিনিট পরেও যেন সিমি ওইভাবেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তার নিজের উপরে রাগ হচ্ছে প্রচুর। সে বারবার ওই বিদেশি কুত্তার সামনে আপত্তিকর পরিস্থিতিতে পড়ে ক্যাবলাকান্ত হয়ে যাচ্ছে। হাবলার মতো দাঁড়িয়ে তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সিমি মুখ দিয়ে সূচক শব্দ উচ্চারণ করল। নিজের জন্য একটা কালো গেঞ্জি আর ছাইমাটি রঙের প্লাজো বাহির করে পরে নিল। গায়ে উড়োনা জড়িয়ে নিল, চুলগুলো আছড়িয়ে নিজের ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে নিজেকে 100টা গালি দিল। এইবার থেকে আসলে রুম আগে ভালোভাবে দেখে নিতে হবে। সিমি সোজা নিজের আম্মুর রুমে ঢুকল। রোজিনা রুমে শুয়ে ছিল, মেয়েকে দেখে উঠে বসল, হাসি মুখে বলল, কিছু লাগবে আম্মু? সিমি মাথা নাড়ল, মানে তার লাগবে? রোজিনা প্রশ্ন করল, কি লাগবে? সিমি, ভার্সিটিতে কালকে অনুষ্ঠান আছে, সব মেয়েদের শাড়ি পরে যেতে হবে। আর তার মধ্যে এই অনুষ্ঠানের দায়িত্ব আমাদের কাঁধেও আছে। এখন আমি যদি শাড়ি না পরি কেমনটা লাগবে? রোজিনা হেসে বলল, পরবি না কেন? অবশ্যই পরবি শাড়ি। সিমি দুঃখী ভাব নিয়ে বলল, আমার শাড়িও নেই সাথে, আমি শাড়ি পরতেও পারি না। রোজিনা বেড থেকে নামলো, আলমারির কাছে গিয়ে আলমারি খুলে সেই জায়গা থেকে অনেক খুঁজে একটা শাড়ি বাহির করে সিমির সামনে আনলো। নেভি ব্লু রঙের জামদানি শাড়ি। সিমি শাড়িটা দেখে আই বলে উঠল, ওয়াও আম্মু, কত সুন্দর শাড়িটা। ঈশ্বর, আমি পরবো, এইটা দিবে আমাকে? রোজিনা, তোকে দেওয়ার জন্যই তো বাহির করছি। সিমি খুশি হলো, তবে আবারও মন খারাপ করে বলল, কিন্তু আমি তো পড়তে পারি না। রোজিনা মেয়ের মুখ উঁচু করে বলল, মা আছে কি করতে? মা পরিয়ে দেবে। সিমি লাফ দিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলল, দুনিয়ার সব থেকে বেস্ট আম্মু তুমি আমার। কালকে তাহলে পরিয়ে দিও। আমি গেলাম। বলে সিমি চলে গেল। রোজিনা শাড়িটা গুছিয়ে রাখলো আর বেডে শুলো না, রুম থেকে বাইরে গেল ড্রয়িং রুমে একটু বসবে। সিমি যারাদের রুমে যাই, গিয়ে দেখে ওরা দুইজন শাড়ির গোডাউন নিয়ে বসছে। সিমি রুমে ঢুকতে ঢুকতে বলল, তোরা কি শাড়ি বিক্রি করবি? যদি করিস তো আমাকে ডিসকাউন্ট দিস, 1000 হলেও তোদের ছোট্ট বোন আমি। যারা শাড়ি দেখতে দেখতে বলল, বালের ছোট হও তুমি আমার। এখন শাড়ি বেচে দে তো, একটু বুঝতে পারছি না কালকে কি শাড়ি পরবো আমরা। আর তুইও তো শাড়ি পরবি। সিমি বেডে বসলো, বলল, আমার শাড়ি আমি রেখে আসছি, আম্মুর থেকে নিয়েছি। এখন তোরা এই শাড়ির গোডাউন কোথা থেকে পেলি রে? রাত্রি দাঁত কেলিয়ে হেসে বলল, আম্মুর আলমারিতে যা ছিল সব নিয়ে আসছি। যারাও একইভাবে বলল, সেম টু ইউ, তোর শাশুড়ির আলমারি ডাকাতি করেছি। সিমি তালি দিয়ে বলল, সাব্বাস সাব্বাস, কোন ভদ্র ছেলেদের অভদ্র বউ তোরা। তোদের ডাকাতি বন্ধ করিস না, নয়তো স্বামীরা না খেয়ে মরবে। রাত্রি, বাল বাল করবি না, শাড়ি বেছে দে। সিমি শাড়িগুলো দেখল, এর মধ্যে 2টা জামদানি শাড়ি টেনে বাহির করল, একটা জলপাই রঙের আরেকটা মিষ্টি কালারের। জলপাই রঙেরটা যারাকে দিয়ে বলল, এইটা পরলে তোকে মাশাআল্লাহ লাগবে জান। যারা শাড়ি নিয়ে আয়নার কাছে গেল, ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। সত্যি দারুণ মানিয়েছে তাকে। সিমি এইবার মিষ্টি কালারের জামদানি শাড়িটা রাত্রিকে দিয়ে বলল, রাতের নেশা আমার এইটা পর, দিনে দুপুরে প্রতিটা ছেলেকেই রাতের নেশা বানিয়ে ছাড়বি। সিমির কথা শুনে যারা রাত্রি দুইজনে হাসলো। রাত্রিও নিজেকে আয়নাতে দেখল, সুন্দর লাগছে দুইজনে ওই শাড়ি দুটো আলাদা রেখে।
বাকি শাড়িগুলো গুছাতে লাগলো সিমি ওদের প্রশ্ন করল, কিরে শামু কই? রাত্রি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জামাইয়ের সাথে ইটিস পিটিস করে। সিমি হেসে বলল, তোর ভাই ভাবি হয়, ওরা একটু সম্মান দে। রাত্রি সিমির কথা উড়িয়ে দিয়ে বলল, সম্মানের মা মরে গেছে বহুকাল আগে। সিমি আবারও প্রশ্ন করল, ও কি অনুষ্ঠানে যাবে? যারা, আমাদের সাথে এখনো কথা হয়নি। সিমি উঠে দাঁড়ালো, বলল, আমি কথা বলে আসছি, থাক তোরা। বলে সিমি জিহানের রুমের সামনে দাঁড়িয়ে 2-3 বার নক করল। জিহান এসে দরজা খুলতে দেখল সিমি দাঁড়িয়ে আছে। সিমি সৌজন্যে মূলক হাদি দিয়ে বলল, শামু কই ভাইয়া? জিহান দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, ভিতরে এসে দেখ। সিমি ভিতরে ঢুকলো, বেডের দিকে চোখ যেতেই দেখল সামিয়া খাতা কলম হাতে ধরে আছে, তার পাশে বই ছড়ানো। সামিয়া সিমিকে দেখে মুখটা দুঃখী দুঃখী ভাব করল। সিমি ধীরে গিয়ে সামিয়ার পাশে বসল, কোন মতে বলল, শামু তুই বই পড়ছিস? শামু মাথা নাড়ল। জিহান বলল, আর কয়দিন পরে ইয়ার চেঞ্জ এক্সাম না পড়লে ফেল করবে। আর আমি চাই না আমার বউকে কেউ ফেলটুস বলুক। সিমি হাসার চেষ্টা করে শামুকে বলল, আচ্ছা শামু, তাহলে তুই পড়, তোর কালকে যেহেতু সময় নেই। সামিয়া বলে উঠল, কে বলেছে সময় নেই? সিমি জিহানের দিকে তাকিয়ে নিয়ে বলল, এই এত বই পড়ছিস, এত সুন্দর টিচার পেয়েছিস, পড় বইন, পড়, ভালো ফলাফল পাবি। সামিয়া জিহানের দিকে রাগী চোখে তাকিয়ে সিমির হাত ধরে বলল, বল না কালকে কি আছে? সিমি, ভার্সিটিতে অনুষ্ঠান আছে, আর তোর উপরেও দায়িত্ব পড়েছে। সামিয়া একবার জিহানের দিকে তাকালো, সকাল থেকে তাকে বন্দি করে রেখেছে এই রুমে, নিজের জোর খাটিয়ে তাকে বই পড়াচ্ছে। রাগের মাত্রা সামিয়ার বাড়ছে অতিমাত্রায়। নিজেকে সংবরণ করে সিমিকে বলল, ভার্সিটিতে অনুষ্ঠান আর আমি যাব না, এইটা হয় নাকি? ভোরে আমাকে ডেকে নিয়ে যাবি। সিমি উঠে দাঁড়িয়ে বলল, শাড়ি পরতে হবে, আমি একটা শাড়ি রেখে দেব। বলে সিমি চলে গেল। সামিয়া বলে উঠল, আচ্ছা সুন্দর একটা রাখিস। শাড়ির কথা শুনে জিহান ভ্রুকুচকে সামিয়ার দিকে তাকালো, বলে উঠল, অনুষ্ঠানে শাড়ি পরবে তুমি? সামিয়া ভাবলেশীন ভাবে বলল, হ্যাঁ তো কি হয়েছে? জিহান সোজাসুজি বলে উঠল, ভার্সিটি অনুষ্ঠান যাবে ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু শাড়ি এলাও করব না আমি। সামিয়া মুখ ভাঙিয়ে বলল, হুমাম আপনি কি হয়ে পড়েছেন যে আপনার কথা শুনতে হবে আমাকে? জিহান সামিয়ার দিকে ফিরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, আমার কথা না শুনলে তোমার বিপদ হবে ম্যাডাম, বাকিটা ডিসিশন আপনার, বাঁচবেন নাকি মরবেন, অ্যাজ ইউর উইশ। বলে জিহান চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। সামিয়া ওয়াশরুমের দরজার পানে তাকিয়ে গালি দিতে দিতে বলল, জবেদার ভাতার ছাগলের 10 নাম্বার বাচ্চা, গরুর বয়ফ্রেন্ড, কুত্তার বন্ধু, আমি কালকে শাড়ি পরব, তুই কি করতে পারিস আমিও দেখব। হু। রাত 10টা বাজে। বাড়ির প্রতিটা সদস্য ডাইনিং টেবিলে বসে ডিনার করছে, শুধু নিশান বাদে। রোজিনা সিমিকে প্রশ্ন করল, সিমি, নিশান কই? ও ডিনার করবে না? সিমি মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, অফিসের কাজ অনেক, তাই নিচে আসতে পারবে না। রোজিনা, আচ্ছা তাহলে আমি প্লেটে খাবার দিয়ে দিচ্ছি, তুই নিয়ে যাস। সিমি কিছু বলল না। বাড়ির কোন সদস্য ও আর কোন কথা বলল না, যে যার মতো চুপচাপ খেয়ে উঠে রুমে চলে গেল। সিমিও নিশানের খাবারের প্লেট নিয়ে রুমে গেল। নিশান এখনো নিজের মতো কাজ করছে। সিমি কোন কথা না বলে প্লেটটাটি টেবিলের উপরে রেখে কোন মতে বলল, খেয়ে নেবেন। বলে সোজা বেডে চলে গেল। বেডে উঠে টেবিলে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। ফোনটা নিজের মাথার কাছে রেখে শুয়ে পড়ল। তার আজকে কেমন জানি লাগছে। সে আগেও তো নিশানের রুমে নিশানের সাথে তার বুকে মাথা রেখে ঘুমিয়েছে, কিন্তু এমন হয়নি। আজকে কেমন যেন অস্বস্তি লাগছে, কিছু ভালো লাগছে না। ঘুমটাও যেন চোখের পাতায় ভারী হয়ে আসলো। দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো। সিমি ঘুমিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে নিশান নিজের ল্যাপটপ রেখে দিল। সিমির রেখে যাওয়া প্লেটটা নিয়ে খাবার খেয়ে নিল। হাত ধুয়ে প্লেট গুছিয়ে রাখলো, উঠে দাঁড়ালো, রুমের লাইট অফ করলো, সোজা বেডের কাছে গেল। ল্যাম্পের হলুদ আলো সিমির মুখে পড়ছে ভালোভাবে। নিশান সিমির মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে ইগনোর করে নাগরের সাথে ঘুরিস, খুব ভালো। আমার সাথে কথা না বলে নাগরের সাথে ঘন্টাখানেক কথা বলতে পারিস। হালালভাবে ছুঁয়েছি বলে আমার হাত পাপে ভর্তি, আর নাগরের হাত ধরলে সেইটা পবিত্র। এই তুই আমাকে কি মনে করেছিস রে, যে তুই যা করবি আমি চুপচাপ মানব, দেখব, কিচ্ছু বলবো না? আমি কি এতটাই সাধু? তোর শাস্তি তোকে পেতেই হবে ইস্যু। বলে নিশান সিমির ঠোঁট জোড়া নিজের শুষ্ক ঠোঁট দিয়ে দখল করে নিল।
গভীর চুম্বনের বদলে কামড় দিতে লাগলো জোরে জোরে। ঠোঁট ছেড়ে দিয়ে সিমির গলায় কামড় দিল, ঘাড়ে কামড় দিল। পুরো গলা আর ঘাড় সম্পূর্ণ নিশান কামড়ের দাগ দিয়ে ভর্তি করে দিল। সিমি শুধু নড়ে উঠল, তবে কোন হুঁশ নেই, হুঁশ থাকবেও না, কারণ নিশান সিমির পানির মধ্যে আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সিমিকে সে এইভাবেই শাস্তি দিতে চেয়েছিল। সিমির শাস্তি দেওয়া শেষ হলে ঘাড় কাত করে তাকিয়ে রইল সিমির মুখ পানে, বলে উঠল, আমার প্রতিটা নিঃশ্বাস জানে কতটা চাই আমি তোকে। তুই কিভাবে ভাবলি আমি অন্য মেয়ের সাথে ফিজিক্যাল ভাবে সম্পর্কে জড়িয়েছি? আমি খারাপ জায়গায় যাই? হ্যাঁ তুই অবুঝ, তবে এতটাই অবুঝ আমার নামে মিথ্যা বানানো গল্প বলল আর তুই বিশ্বাসও করলি? বাহ, খুব ভালো, এই জন্যই তো আমি বলেছি প্রমাণ তোকে দেব, 2-1 দিনের মধ্যে নিজের ভুল বুঝবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমাকে চাইবি, আমাকে পাগলের মতো খুঁজবি, আমার সন্নিকটে আসার জন্য তর্পিয়ে মরবি, তবুও আমার কাছে আসতে পারবি না। এইটাই তোর জন্য বড় শাস্তি। নিশান থামল, একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তাকালো আবারও সিমির মুখের পানে তাকিয়ে আছে নিষ্পলক চাহনিতে, কি নিষ্পাপ মুখটা, ঘুমিয়ে আছে একদম বাচ্চাদের মতো। নিশান নিঃশব্দে হাসলো, একটু নিচু হয়ে সিমির কপালে গভীর চুম্বন দিল। সিমি একটু নড়াচড়া করল, নিশান জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে প্রেয়সীর দিকে তাকিয়ে 2-3 লাইন গান গেয়ে উঠল। যত না রেখেছি তোকে মনেরই গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় এ জীবনে শুধু তুই আমার সম্বল, বলে নিশান আর কিয়তক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল, ল্যাম্পটা বন্ধ করে দিল। একটা বালিশ আর কম্বল নিয়ে সোফায় চলে গেল। বালিশ রেখে সেখানে ঘুমানোর প্রস্তুতি নিল। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। নীরব হয়ে থাকা ব্যস্ত শহরটা আবারও গাড়ি ঘোড়া দিয়ে ভর্তি হয়ে গেল, ব্যস্ত হয়ে পড়ল ব্যস্ত শহরের অলিগলি সহ বড় বাড়িতে থাকা মানুষগুলো। পাখিরা কিচির মিচির ডাক দিয়ে উড়ে যাচ্ছে এই গাছের ডাল থেকে অন্য গাছের ডালে। মাসটা অক্টোবর, শীতের প্রভাব পড়ছে চারিদিকে, ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে শহর জুড়ে, কোথাও কোথাও আবার হালকা কুয়াশাও দেখা মিলছে। সময়টা ভোর 6টা। চৌধুরী ম্যানশনে যেন ভোর থেকেই পাখির মতো কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে। সেলিনা, রোজিনা, কিয়া আর মেহেরিমা সকালের নাস্তা তৈরি করছে, একটু পরেই তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন, রুবেল অফিসের জন্য বেরিয়ে যাবে। এইদিকে সিমি, যারা রাত্রি আর সামিয়া, ওরা 4জনও আজ দ্রুত যাবে, যেহেতু তাদের উপরে দায়িত্ব পড়েছে সবকিছু ঠিকঠাক করতে হবে। জিহান আর নিশান ফজরের আজানের সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে, আপাতত কোথায় গেছে কেউ জানে না। মিহু, পিহু, তিহান, তাজ ঘুমের দেশে হারিয়ে আছে, আজকে ওরা 4জন কেউ স্কুল কলেজ ভার্সিটি যাবে না, তাই পড়ে উঠবে ঘুম থেকে। সামিয়া, যারা আর রাত্রি 3জনে মিলে ফ্রেশ হচ্ছে। এইদিকে সিমি এখনো ঘুম থেকে ওঠেনি। 6:30 বাজতে গেলে সামিয়া সিমির রুমে ঢুকলো, দেখলো ও এখনো ঘুমিয়ে আছে। সামিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেলকুনিতে থাকা পর্দা সরিয়ে দিল, বেলকুনিতে লাগানো কাচের দরজা খুলল, অন্ধকার রুমটা একটু আলোকিত লাগছে। সামিয়া এসে সিমিকে ধাক্কা দিতে দিতে বলল, বাল উঠো, ভার্সিটি যাবি না নাকি? সিমির কোন হুঁশ নেই। সামিয়া এইবার এক গ্লাস পানি সিমির মুখের উপরে ফেলে দিল। সিমি হকচকিয়ে ঘুম থেকে উঠে বসল, 2 মিনিট আশ্চর্য হয়ে বসে থেকে সামিয়ার দিকে চোখ উঁচিয়ে তাকিয়ে বলল, শালি তুই পানি মারলি কেন? সামিয়া ভাবলেশীন ভাবে বলল, বেশ করেছি, যাবি না ভ। বাকি কথা শেষ করার আগেই হুট করে আরেক কথা বলে উঠল, এই সিমি, তোর ঠোঁটে গলায় কিসের দাগ? সিমি ভ্রু কুঁচকে বলল, বালের দাগ। সামিয়া, সিরিয়াসলি কিসের দাগ? লাভ বাইট। সিমি, আমাদের সামনে এইভাবে লাভ বাইট নিয়ে ঘুরিস না, বইন কষ্ট লাগে। সিমি সামিয়াকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতে নিজের বেহাল দশা দেখতে পেল। গলার 2 জায়গায় লাল হয়ে আছে কামড়ের দাগ স্পষ্ট, সাথে ঠোঁটো কামড়ের দাগ, রক্ত শুকিয়ে ঠোঁটের সাথে লেগে আছে। সিমির বুঝতে বাকি রইল না এইগুলোকে করেছে, কিন্তু তার কোন হুঁশ ছিল না কেন? অবশ্যই অনেক ব্যথা জ্বালা করেছে, কিন্তু সে অনুভব করেনি কেন? নিশান কি কিছু করেছে? এইসব প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। কোন ইচ্ছে হলো না নিশানের সাথে এই বিষয়ে কথা বলার, নিজেকে আরও একবার দেখে নিয়ে একটা লম্বা শাওয়ার নিল। ঠান্ডা পানি গলায় ঘাড়ে ঠোঁটে পড়তেই ব্যথায় উফফো শব্দটি উচ্চারণ করে উঠল বারবার। সামান্য গোসল করতে গিয়ে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, ভীষণ জ্বালা করছে। সিমি শাওয়ার শেষে রুমে আসলো, একটা প্লাজো আর গেঞ্জি পরে নিল। কাভার্ডের উপরে থাকা ফার্স্ট এইড বক্সটা আনলো, সেই জায়গা থেকে অনোটাইন টেপ বাহির করলো। আয়নার সামনে দাঁড়িয়ে গলার যেই 2 জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে সেই জায়গায় টেপটা লাগিয়ে দিল, যেন বোঝা না যায়। কাঁধের কাছেও আছে, সেইখানেও দিল। কিন্তু ঠোঁট কি করবে সে? ভাবতে লাগলো। অনেক ভাবার পরে মনে পড়ল সে সবাইকে বলবে পিম্পল হয়েছিল, কেমন লাগছিল বিধায় খুঁচে ফেলছে, তাই এই অবস্থা।
আর গলা ঘাড় এইখানে চুলকানি হচ্ছিল, এক প্রকার অ্যালার্জি, চুলকাতে গিয়ে লাল হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে বলে টেপ দিয়েছে। সবকিছু ভাবনা শেষ করে চুলগুলো শুকিয়ে নিল, পুরোনাটা গায়ে চড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। সিমিও নিচে নেমে বসল, গলা ঘাড় ঢেকে নিয়ে নাস্তা করতে বসল। গলা ঘাড় ঢাকতে পারলেও ঠোঁট ঢাকতে পারিনি, তাই সালাউদ্দিন মেয়ের ঠোঁটের এই অবস্থা দেখে প্রশ্ন করলেন, সিমি কি হয়েছে ঠোঁটে? সিমি এতক্ষণ ধরে ভেবে রাখা মিথ্যা বানোয়াত গল্পটা সবাইকে খুলে বলল। সবাই বিশ্বাস করল। খাওয়ার টেবিলে আর কথা হলো না। নাস্তা শেষ করে বাড়ির কর্তারা নিজেদের অফিসে চলে গেল। এইদিকে সিমিদের শাড়ি পরিয়ে দেওয়ার আয়োজন হতে লাগলো। সিমিকে শাড়ি পরিয়ে দেবে রোজিনা, জারাকে শাড়ি পরিয়ে দেবে সেলিনা, রাত্রিকে শাড়ি পরিয়ে দেবে কিয়া। এইদিকে সামিয়ার পালা যখন আসলো তখন মেহেরিমা বলল, আমি আমার বৌমাকে শাড়ি পরিয়ে দেব। সামিয়া হাসল। যে যার শাড়ি নিয়ে চলে গেল। পুরো আধা ঘন্টা পরে রুম থেকে বেরিয়ে আসলো একদম সিম্পল সাজ সবার। শাড়ির সাথে স্টোন বসানো ইয়ার রিং আর ছোট্ট স্টোন বসানো নেকলেস, চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, মুখে পন্ডস ক্রিম আর ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক। চারজনকে দেখতে অনেক সুন্দর লাগছে। ওরা সবাই থেকে বিদায় নিয়ে ভার্সিটি আর উদ্দেশ্য বেরিয়ে গেল। নিজেদের গাড়িতে করেই ভার্সিটি যাচ্ছে। গাড়ির ভিতরে চারজন যেন হট্টগোল বাঁধিয়েছে গল্পের ঝুড়ি নিয়ে। মূল কেন্দ্রবিন্দু এখানে সিমি। তাদের ধারণা ঠোঁটে গলায় এইগুলো চুলকানি আর পিম্পলের জন্য না, নিশানের দেওয়া লাভ বাইট। সিমি ওদের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাহির করে দিয়ে উত্তর দিচ্ছে, তোদের মুখে পুকুর কাট, আই ডোন্ট মাইন্ড। সময়টা সকাল 9:30। সিমিরা ভার্সিটি পৌঁছে অনেক আগে। তারা সবকাজ ঠিকঠাকভাবে গুছাচ্ছিল। সবকিছু শেষে এখন অপেক্ষা করছে স্পেশাল গেস্টদের জন্য। স্পেশাল গেস্টদের ইনভাইট জানানোর জন্য সিনিয়ররা আছে, তাই সিমিরা একপাশে দাঁড়িয়ে আছে যারা আর রাত্রি ছবি তুলছে। সিমি আর সামিয়া দাঁড়িয়ে টুকটাক কথা বলছে। তাদের কথা বলার মধ্যেই পরপর 7-8টা গাড়ি ভার্সিটির চত্বরে প্রবেশ করল। প্রথম গাড়ি থেকে জিহান আর নিশান বেরিয়ে আসলো, ফর্মাল ড্রেস তাদের। মূলত এই ভার্সিটি তৈরি করেছিলেন চৌধুরী পরিবাররা। সেই অনুযায়ী অনুষ্ঠানে তাজউদ্দিন সহ তার বাকি ভাইদের ইনভাইট করা হয়েছিল। তারা আসতে পারবে না বলে জিহান আর নিশান দুইজনে আসছে। ওদের দুইজনকে দেখে ভার্সিটিতে থাকা প্রতিটা মেয়ে উস্টা খেয়ে ক্রাশ খাচ্ছে, চিৎকার দিচ্ছে। নিশানদের পরের গাড়ি থেকে কিছু গার্ড বাহির হলো, এইগুলো নিশানের গার্ড। তারপর গাড়ি থেকে একটা গার্ড বেরিয়ে দরজা খুলল। পিছনের সিটের সেই জায়গা থেকে ভবিষ্যৎ এমপি ইদ্রিস বেরিয়ে আসলো। তারপর গাড়ি থেকে গুণীজ্ঞানী কিছু ব্যক্তিরা। সবাই আসতেই তাদের ওয়েলকাম জানানো হলো। নিশান আর জিহান সিরিয়াস মুখে কি নিয়ে যেন ডিসকাস করছে, কে কোথায় আছে সেগুলো দেখার সময় পাচ্ছে না। এইদিকে সিমি আর সামিয়া তাদের জামাইদের দেখে একটু অবাক হলেও বেশি পাত্তা দিল না, নিজেদের মতো দাঁড়িয়ে রইল। নিশানদের সহ বাকি গেস্টদের বসতে দেওয়া হলো মঞ্চের পাশে সুন্দর জায়গায়। সিমিরা কেউ বসে নি, দাঁড়িয়ে দেখছে। অনুষ্ঠান শুরু হলো। একে একে অনেকে বক্তব্য দিল। নিশানদের বলাই ওরা বাদ দিতে বলল। এইদিকে ইদ্রিস বসেছে নিশানের পাশে, নিজেই আগ বাড়িয়ে বলে উঠল, কেমন আছো মিস্টার চৌধুরী? নিশান বাঁকা হেসে বলল, শকুনের দোয়াই অবশ্যই গরু মরে না, ভবিষ্যৎ এমপি, সময় আপনার আজ ভালো আছে কালকে ভালো নাও থাকতে পারে। নামাজ পড়ুন, নিজের জন্য দোয়া করুন, কাল দিন হয়তো সময় পাবেন না। নিশানের পুরো কথা শুনে ইদ্রিস নির্লিপ্ততা ভাবে জবাব দিল, বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? নিশান, বুঝলেন ভবিষ্যৎ এমপি বউ শব্দটাও আপনার মুখ থেকে শুনে আমি জেলাস। সাবধান, আগেরবারের কথা যদি মনে থাকে তাহলে ঠান্ডা হয়ে ইলেকশন করতে পারবে। নিশানের পরপর এরূপ কথা শুনে ইদ্রিস আর কিছু বলল না, অনুষ্ঠানে মনোযোগ দিল। এইদিকে বক্তব্য শেষ হতে নাচ গানের অনুষ্ঠান শুরু হলো। নিশান নিজের ফোন স্ক্রুল করছে আর জিহান ফোনে কথা বলছে। তার কথা শেষ হতে ঘাড় একটু এইপাশে ওইপাশে কাত করে পিছনে ঘুরতে দেখা মিলল সিমিদের। জিহান সামিয়াকে দেখে রাগে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে নিশানকে কিছু না বলেই সোজা সিমিদের কাছে গেল। এইদিকে নিশান ভ্রুকুচকে জিহানের যাওয়ার পানে তাকাতেই তার চোখ আটকালো নেভি ব্লু রঙের জামদানি শাড়ি পরিহিতা রমণীকে। কয়েক সেকেন্ড সে ওইভাবেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। হুট করে মাথায় এলো, ও শাড়ি পরেছে কেন? দুনিয়ার পুরুষদের দেখানোর জন্য? এইগুলো মাথায় আসতেই রাগে নিশানের চোখ দুটো লাল টুকটুক করছে, মাথা ফেটে যাচ্ছে, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। এইদিকে জিহান সামিয়ার কাছে এসে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, তোকে শাড়ি পরতে বারণ করেছিলাম না আমি? সামিয়া মুখ ভাঙিয়ে বলল,
আপনি বারণ করবেন আর আমি শুনব, এইটা ভাবলেন কিভাবে? জিহান নিজের রাগ সংবরণ রাখার চেষ্টা করে বলল। মুখে মুখে তর্ক করতে বলিনি, তুই আমার লিগ্যালি ওয়াইফ, আমি যা বলবো সবকিছু শুনতে হবে, মানতে হবে। সামিয়া সেইভাবেই তর্ক করে বলল। লিগ্যালি ওয়াইফ বলেন? লজ্জা করে না? একে তো তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছেন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কবুল বলিয়ে আপনার নামে লিখিত করে নিয়েছেন। জিহান চোখ বন্ধ করে বলল। দেখ মেয়ে, এইসব কথা বলে পড়ে কিন্তু তুই পস্তাবি, ভেবে চিনতে কথা বল। এইদিকে সিমি ইশারায় সামিয়াকে থামতে বলছে। সামিয়া কাউকে তৌক্কা না করে জিহানকে বলল, পস্তাবেন আপনি? কি করবেন আমার সাথে? জোর করে সম্পর্ক খাটাবেন? হ্যাঁ এইটাই পারবেন, তবে আমার ভালোবাসা পাবেন না। জিহান দাঁতে দাঁত চেপে বলল। ভালোবাসা কত প্রকার আর কি কি? এইগুলো আজ তোকে আমি শেখাবো। বলে সামিয়াকে পাজাকোলে তুলে সেই জায়গা ত্যাগ করল। প্রতিটা মানুষ তাদের দিকে তাকিয়েছিল। যেই সব মেয়েগুলো জিহানকে দেখে লাফ দিচ্ছিল, মনে ভালোবাসা জন্মেছিল, তাদের ভালোবাসার সূচনা হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেল। সিমি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। যারা বলে উঠল, ভাবি সাবধানে, নেক্সট টার্গেট কিন্তু তুমি। আমরা ভাই সিঙ্গেল মানুষ। সিমি পাত্তা দিল না যারার কথা। মুখে থাকতে থাকতেই নিশান সিমির কাছে আসলো। সিমির সাথে কোন কথা না বলে সিমির আঁচল টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। সিমি শাড়ি ধরে বলে উঠল, এই কি করছেন আপনি? আমার শাড়ি খুলে যাবে। নিশান কোন উত্তর দিল না। সিমি চিৎকার করতে লাগলো। এইদিকে পুরো ভার্সিটি ববিনা টিকিটে 2টা মুভি দেখল। রাত্রি হতাশার শ্বাস ফেলে বলল, আজ সিঙ্গেল বলে। রাত্রির কথা সম্পূর্ণ করল যারা। শাড়ি পরলে কেউ এইভাবে বকে না, তুলে নিয়ে যায় না। এই বলে দুইজনে আফসোস করতে লাগলো। ভার্সিটি যেন স্তব্ধ হয়ে পড়ল। কিছু সময় পরে আবারও শুরু করল। নিশান সিমিকে টানতে টানতে গাড়িতে বসালো। সিমির শাড়ির আঁচল দিয়ে তার হাত বেঁধে দিল। মুখ দিয়ে যেন চিৎকার করতে না পারে এর জন্য রুমাল ঢুকিয়ে দিল তার মুখের ভিতরে। সিমি উমম উমম শব্দ করতে লাগলো। নিশান কোন কথা না বলে গাড়ি সোজা নিজের গেস্ট হাউসে নিয়ে গেল। ভার্সিটি থেকে গেস্ট হাউস বেশি দূরত্ব না, তাই দ্রুত পৌঁছে গেল। গাড়ি থেকে বেরিয়ে সিমিকে নামালো। সিমি এখনো ওইভাবেই আছে। নিশান সিমির বাধা হাত টানতে টানতে বাড়ির ভিতরে ঢুকল। সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা নিজের বেডরুমে নিয়ে গেল সিমিকে। বেডে ছেলে দিল তাকে। সিমি হালকা ব্যথা পেল, মুখ দিয়ে শুধু উমুম শব্দ করছে। নিশান দরজা বন্ধ করে দিল। সিমির কাছে আসলো, সিমিকে উঠে দাঁড় করালো। সিমির হাত খুলে দিল, মুখ থেকে রুমাল ফেলে দিল। সিমি জোরে জোরে শ্বাস নিয়ে বলল, সমস্যা কি আপনার? নিশান নিজের মতো শান্ত কণ্ঠে বলল, শাড়ি পরেছিস কেন? সিমি জবাবে বলল, আমার লাইফ, আমার ডিসিশন, কাউকে জবাবদিহিতা করতে পারবো না। নিশান মাথা নাড়ালো। হুট করে সিমির শাড়ি টান দিয়ে খুলে ফেলে দিল। সিমি দ্রুত হাত দিয়ে নিজেকে ঢেকে বলল, কি করছেন আপনি এইসব? নিশান বাঁকা হেসে জবাব দিল, আমার বাম পাজরের হাড়ের অংশ, আমার অর্ধাঙ্গিনী, আমি যা খুশি তাই করব, তোকে জবাবদিহিতা করতে পারবো না তো আমি? সিমি, নিজের কথা কি ফুরিয়ে গেছে যে আমার কথা রিপিট করেন? নিশান মুখ দিয়ে সূচক উচ্চারণ করে বলল, রিপিট শব্দটা আই ডোন্ট লাইক। সিমি দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আর আমি আপনাকে লাইক করি না। সিমির কথা শেষ হতেই নিশান সিমির কাছে আসে। সিমির পেট খামচে ধরে জোরে নখ বসে যায়, রক্তও বাহির হয়। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ব্যথা জ্বালা করতে লাগলো। নিশানের গরম নিঃশ্বাস পড়ছে মুখের উপরে। নিশান দাঁতে দাঁত চেপে বলল, এই তুই কি বললি? কিসের দেমাগ তোর এত? কি ভাবছিস ছেড়ে দিয়েছি তোকে? ইডিয়েট, তোকে ছাড় দিয়েছি ছেড়ে, না কি ভাবিস নিজেকে? পুরুষদের দেখানোর জন্য শাড়ি পরেছিস? আমার সামনে কোনোদিন পরেছিস? নিশানের কথাই সিমি জবাব দিল, নিজের মতো সবাইকে ভাববেন না। আপনি পতিতালয়ে যান বলে এই না যে আমি সেই পতিতালয়ে থাকি। সিমির কথা শেষ হতেই নিশান নিজের শক্তপোক্ত হাত দিয়ে সিমির গালে জোরে একটা থাপ্পড় মেরে বলে, ওই তুই কি মনে করেছিস নিজেকে? মনে যা আসবে তাই বলবি? দ্বিতীয়বার পতিতালয় মুখ দিয়ে উচ্চারণ করলে আইসুয়া তোকে দাফন দেব আমি। সিমি মলিন হেসে বলল, হ্যাঁ ওইটাই পারবেন, প্রতিবার আমাকে ক্ষত বিক্ষত করতে। কোন সময় জ্যান্ত কবর দেন তো আবার সারারাত পানিতে ডুবিয়ে রাখেন। এইটা আজ থেকে না তো সেই আমার ছোট বয়স থেকে, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি শুধু মারেন আমাকে। কাল রাতেও ক্ষত বিক্ষত করলেন, এখনো করলেন। কেন বারবার এমন করছেন?
একেবারে মেরে দাফন দিয়ে দেন। আমি সহ্য করতে পারছি না, আর কষ্ট হচ্ছে। আমি মানুষ, আমি থাকতে পারছি না প্রতিদিনের এই পীড়া যন্ত্রণাগুলো বুকে নিয়ে। বেঁচে থাকতে মেরে ফেলুন আমাকে। নিশান সিমির গাল জোরে চেপে ধরে বলল, তুই মরবি? মরার কথা বলার সাহস কই পেলি তুই? বলতে দিয়েছি বলে নিজের মৃত্যুর কথা বলবি? সিমি একটা বড় শ্বাস নিয়ে বলল, আমার কাছে মনে হয় না আমি বেঁচে আছি। মরে তো সেই কবেই গিয়েছি, যেই দিন জেনেছি আপনি হাজারো নারীতে আসক্ত। নিশান নিজের রাগ কন্ট্রোল আনার চেষ্টা করছে, বড় বড় নিঃশ্বাস নিল, সিমিকে ছেড়ে দিল শান্ত ভঙ্গিতে। দুই লাইন বলল, আজকের রাতটা, শুধু আজকের রাতটা অপেক্ষা করবে তুমি। কালকে সবকিছু পাবে, দেখবে, আফসোস করবে, নিজের ভুল বুঝবে, আমাকে খুঁজবে, আগলিয়ে নিতে আসবে, কিন্তু তোমার সবথেকে বড় আফসোস হবে অঙ্কে পাবে না। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও, বিকালে তিহান এসে নিয়ে যাবে। আল্লাহ হাফেজ। বলে নিশান আর দাঁড়ালো না, রুম ছেড়ে চলে গেল। শুধু রুম না, গেস্ট হাউস ছেড়ে চলে গেল। তবে যাওয়ার আগে সার্ভেন্টদের বলে গেল সিমির খাবার দেওয়ার কথা। নিশান চলে যেতে সিমি হু হু করে কান্না করে দিল। সেই থেকে নিজের কান্না আটকিয়ে ছিল, আর পারছে না। সে ফ্লোরে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলো। মনে মনে বলতে লাগলো, চোখের দেখা ভুল নয়, কিভাবে বিশ্বাস করব যে এইটা আপনি নন? আমি নিজের চোখেই তো দেখেছি আপনি যাচ্ছেন খারাপ জায়গায়। জানেনই যে আপনার মুখের উপরে কথাগুলো বললাম আমার কেমন কষ্ট হচ্ছে। আপনি আমার কষ্ট বুঝেন না কেন? আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ইউজ করলেন। এইটা আমি কখনো আশা করিনি। জিহান সামিয়াকে তখন তুলে নিয়ে নিজের ফ্ল্যাটে আসে। ফ্ল্যাটটা 9 তলা, 5 নাম্বার ফ্ল্যাটের পুরোটা জিহান নিজের টাকায় কিনছে। ভবিষ্যৎ বউ বাচ্চা এইখানে থাকবে এই জন্য। জিহান ফ্ল্যাটের সামনে আসতে সামিয়াকে গাড়ি থেকে নামিয়ে আবারও পাজাকোলে তুলে ভিতরে ঢুকলো। লিফটের কাছে গিয়ে 2 মিনিট দাঁড়াতেই লিফটের দরজা খুলল। জিহান ভিতরে প্রবেশ করে 5 নাম্বারে দিল। এইদিকে সামিয়া লাফালাফি করছে, ছেড়ে দিতে বলছে, কিন্তু জিহান সামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। 5 তলায় আসতেই লিফটের দরজা খুলল। জিহান বেরিয়ে আসলো, ফ্ল্যাটের দরজা খুলল এক হাত দিয়ে। ভিতরে ঢুকে দরজা আবারও লক করে দিল। বেডরুমে চলে গেল। বেডরুমে ঢুকে সামিয়াকে বেডে ফেলে দিয়ে দরজা লক করে দিল। সামিয়া বলে উঠল, সমস্যা কি আপনার? কোথায় নিয়ে এসেছেন আমাকে? জিহান গায়ে থাকা ব্লাজার খুলে ফেলে দিল। শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে সামিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। সামিয়া বেডে হাত রেখে পিছাতে পিছাতে বলল, আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? জিহান শেষ বোতাম খুলে জামাটা গা থেকে টেনে খুলে ফেলে দিল। উন্মুক্ত হলো জিহানের লোমহীন বুক, ধবধবে পরিষ্কার গায়ের রং। 2 পেশিয়ালা বাহু, জিহান ঘাড় এই পাশে ওই পাশে কাত করে বেডে গেল। সামিয়ার কাছাকাছি এসে বলল, ভালোবাসা কাকে বলে? এইগুলো শেখাবো এখন তোমায়। বলে সামিয়াকে একটানে নিজের কোলে বসিয়ে নিল। সামিয়া কেঁপে উঠল। সামিয়াকে কিছু বুঝতে না দিয়ে তার নরম ঠোঁট জোড়াতে নিজের শুষ্ক ঠোঁট ডুবিয়ে দিল জিহান। সামিয়া চোখ বড় করে তাকানো জিহানের দিকে। জিহান সামিয়ার রেসপন্স না পেয়ে কামড় দিতে লাগল। এইদিকে সামিয়ার দম বন্ধ হয়ে আসলো। জিহানকে সরাতে চাইল অনেকবার, কিন্তু ফলাফল প্রতিবার ব্যর্থ। জিহান শক্ত করে সামিয়াকে জড়িয়ে ধরে আছে। সামিয়া চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জিহান সামিয়াকে ছাড়ল না। টানা 5 মিনিট গভীর চুম্বনের পরে জিহান সামিয়াকে ছেড়ে দিল। জিহান সামিয়ার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো দুইজনে। জিহান সামিয়ার আঁচল ধরে টান দিতে গেলেই সামিয়া আঁতকে উঠে বলল, কি কি করছেন? জিহান শাড়ির আঁচল টান দিয়ে বলল, ঠোঁট মুছব। সামিয়া আর কোন কথা বলল না। জিহান শাড়ির আঁচল টেনে ঠোঁট মুছে বলল, তুমি কি ভেবেছিলে আমি কি করব? সামিয়া মাথা নুয়ে বলল, ইয়ে মানে কিছু না। জিহান দুষ্টামি ভঙ্গিতে বলল, ইয়ে মানে তুমি খারাপ কিছু মনে করেছ? সামিয়া চোখ বন্ধ করে বলল, হুহুম কিছু না আসলে। আসলে কথা শুনে জিহান অবাক হয়ে বলল, আসলে আসলে বলছো? তার মানে তুমি 18 চিন্তা ভাবনা করেছিলে? জিহানের কথা শুনে সামিয়া জিহানের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলেন এইসব? ও আক্থু। জিহান নিজের হাসি আটকিয়ে বলল, ও আক্থু কেন করছো? এইগুলো তো স্বাভাবিক। সামিয়া অবাক হয়ে প্রশ্ন করল, কোনটা স্বাভাবিক? জিহান, এই 18 বয়স হয়ে গেলেই চিন্তা ভাবনা উল্টে যায়, বলতে বিয়ের বয়স হয় মেয়েদের। সামিয়া চোখ ছোট ছোট করে বলল, তার মানে 18 চিন্তাভাবনা এইগুলো? জিহান মাথা নাড়তেই সামিয়া বলল, কিন্তু আমি তো এইটা প্রথম শুনলাম। জিহান, তুমি কি জানো? সামিয়া জিহানের দিকে তাকিয়ে বলতে গিয়েও কথা গিলে ফেলে বলল, অসভ্য বেয়াদব, আমার মুখ দিয়ে কি বাহির করাচ্ছিল, ছি ছি।
সামিয়ার কথা শুনে জিহান সামিয়ার দিকে একটু ঝুঁকে পড়ল। সামিয়া পিছনে হেলে পড়ল। জিহানের গরম নিঃশ্বাস পড়ল সামিয়ার মুখে। জিহান হাসকি টোনে বলল, কথা বুঝে শুয়োনে বয়লেন ম্যাডাম, নয়তো বাকি কাজ আপনার অনুমতি ব্যতীত কমপ্লিট করে ফেলব। বলে উঠে পড়ল। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, রুম থেকে বেরিয়ে দেখ, বাম পাশে কিচেন আছে, প্রয়োজনীয় সবকিছু আছে, রান্না কর, ক্ষুধা লাগছে আমার দ্রুত। বলে ওয়াশরুমে ঢুকে গেল। সামিয়া জিহানের যাওয়ার মানে তাকিয়ে বিড়বিড় করল, বালের জামাই উগান্ডায় গিয়ে মর শালা জবেদার ভাতার। বলে উঠে দাঁড়ালো, নিজের শাড়ি ঠিক করে কিচেনে গেল। ফ্রিজ খুলে দেখল সেখানে মাছ মাংস আছে। সামিয়া মাংস বাহির করল, পানিতে ভিজিয়ে রাখল, পেঁয়াজ রসুন লঙ্কা কাটাকাটি করতে লাগলো। সে দুটো রেসিপি রান্না করতে পারে, মাংস রান্না আর ভুনা খিচুড়ি, সাথে ভাত আর ডিম ভাজি। সামিয়া এখন ভুনা খিচুড়ি রান্না করবে। সবকিছু কাটাকাটি করে গুছিয়ে রান্না করতে লাগলো। ৩০ মিনিটের মাথায় জিহান রুম থেকে বেরিয়ে সামিয়ার কাছে এসে বলল, শাওয়ার নিয়ে আসো। সামিয়া মাথা নিচু করে বলল, পোশাক আনিনি। জিহান, আমার শার্ট পর। সামিয়া জিহানের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে রইল। কিক্ষণ তাকিয়ে থাকার পরে বলে উঠল, রান্না করছি আমি। জিহান, আমি দেখছি, তুমি যাও। সামিয়া আর প্রশ্ন বা উত্তর করল না, সোজা রুমের ওয়াশরুমে ঢুকে পড়ল। এইদিকে খিচুড়ি হয়ে যাওয়ার পথে জিহান দেখতে লাগল। 10 মিনিট পরে সামিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সে একটা টাওয়াল পরে বাইরে আসছে। সোজা আলমারির কাছে গিয়ে জিহানের শার্ট দেখতে লাগলো। অনেক খুঁজে একটা কালো শার্ট পেল। এইটা পরে নিল। দ্রুত চুলগুলো শুকিয়ে 2 ভাগ করে সামনে এনে রাখলো। এইদিকে শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই সামিয়া টেনে টেনে আরো লম্বা করতে লাগলো। ওর ওইরকম করার মধ্যে জিহান ভিতরে প্রবেশ করেছে সামিয়াকে খাওয়ার কথা বলতে। সে ভিতরে ঢুকে সামিয়ার দিকে তাকিয়ে ঢোক গিলল 2-3 বার। দরজা খোলার আওয়াজ পেতে সামিয়া তাকালো, দেখল জিহান দাঁড়িয়ে আছে, নিজেকে যেন আরো গুটিয়ে নিতে চাইল। জিহান ধীর পায়ে সামিয়ার কাছে আসলো। সামিয়ার কোমরে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাকে মেরে ফেলতে চাও মেয়ে? সামিয়া জিহানের চোখের দিকে 2 সেকেন্ড তাকিয়েই চোখ নামিয়ে বলল, আমার পোশাক নেই, এইগুলো পরতে কেমন লাগছে? জিহান সামিয়ার মুখে আসা ছোট ছোট চুলগুলো কানে গুজে দিয়ে বলল, একটু পরে দিয়ে যাবে, এখন খাবে চলো। এই বলে সামিয়াকে পাজা কোলে নিল। সামিয়া অবাক হয়ে বলল, কোলে তুললেন কেন? আমাকে নামিয়ে দেন, আমি একা যেতে পারবো। জিহান হাসকি টোনে বলল, রিল্যাক্স, ডোন্ট ডিস্টার্ব মি, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। সামিয়া চুপ হয়ে গেল। জিহান সামিয়াকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসিয়ে দিল। দুইজনে আর কোন কথা না বলে খাবার খেয়ে নিল। একটু পরেই সামিয়ার জামা আসতে সে দ্রুত একটা 3 পিস পরে নিল। জিহান আর সামিয়ার সাথে কথা বলল না, নিজের কাজ করতে লাগলো আর সামিয়া ফ্ল্যাটটা ঘুরে দেখতে লাগলো। সূর্যের প্রখর তাপ কমে এসেছে, হালকা হালকা আধার ছেয়ে গেল শহর জুড়ে। দুপুর কেউ বিদায় জানিয়ে ধরণীতে সন্ধ্যার আগমন ঘটল। তিহান সিমিকে বিকালে বাসায় আনছে। সে বাসায় এসে সবার সাথে আড্ডা দিতে ব্যস্ত। এইদিকে জিহান আর সামিয়া বাসায় ফিরছে। আধা ঘন্টা হচ্ছে। সামিয়াকে বাসায় রেখে জিহানও চলে গেছে। সামিয়াও সবার সাথে আড্ডাতে যুক্ত হলো। এক টপিক থেকে আরেক টপিক নিয়ে সকলে আলোচনা করতে লাগলো। রাত 8টা বাজতেই ডাইনিং টেবিলে বসলো রাতের খাবারের জন্য। যে যার মতো খাওয়া শেষ করলো। সেলিনা নিশানের জন্য প্লেটে ভাত মাংস বেড়ে সিমির হাতে দিল। সিমি কোন প্রশ্ন না করে সোজা রুমে ঢুকে প্লেটটা রেখে দিলটি টেবিলের উপরে ঢেকে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ল। ফোনটা নিয়ে কিছু সময় স্ক্রুল করল। সময়টা 9:30টার কাটায় যেতে সিমি ফোন রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে জিহান আর নিশান এখনো বাসায় ফেরেনি। সামিয়াও জিহানের রুমে ঢুকে ঘুমিয়ে পড়ছে। বাড়ির প্রতিটা সদস্য যে যার রুমে অবস্থান করছে। শহরের বাইরে নির্জন এক পরিবেশ, দূর হতে দূর ফাঁকা মাঠ। অক্টোবরের শেষের সময় বাতাসে হালকা কাঁপুনি ধরানো ঠান্ডা। এই ফাঁকা মাঠের মাঝখানে উঁচু বড় রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। গাড়ির ডিক্কির উপরে মাথা হেলিয়ে পা লম্বা করে শুয়ে সিগারেট টানছে একজন। আরেকজন ডিক্কির উপরে উঠে হেলাম দিয়ে বসে সিগারেট টানছে। দুইজনের মুখ দিয়ে কোন শব্দ বাহির হচ্ছে না, নিঃশব্দে একের পর এক সিগারেট টেনে ধোঁয়া উড়াচ্ছে। হুট করে একজন বলে উঠল, এখন তুই করতে চাস নিশান? জিহান, ওই একজন, এর কথা শুনে নিশান সিগারেট টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, তুই এইগুলো ইস্যুর কাছে পৌঁছে দিবি? জিহান ভ্রু কুঁচকে বলল, আরে এইটা না হয় পৌঁছে দেব, তবে ওই টাক ইদ্রিসের ব্যবস্থা কি করবি তুই? শালা ভণ্ড, ওর এমপি হওয়ার কোন যোগ্যতা নেই।
নিশান উঠল সিগারেটে আরেক টান দিয়ে সিগারেট ফেলে দিল, ঘাড় এই পাশে ওই পাশে কাত করে একটু ঘুরিয়ে নিল, হেলাম দিল গাড়িতে, বলে উঠল, সে যদি বেঁচেই না থাকে তো এমপি হবে বাল করে? জিহান অবাক হয়ে বলল, তুই ওকে মেরে ফেলবি? পুলিশ নিয়ে সমস্যা হতে পারে যেহেতু ভবিষ্যৎ এমপি। নিশান, আমি মাফিয়া না যে পুলিশের সামনে 100টা খুন করলেও পুলিশ আমাকে ধরার ক্ষমতা রাখবে না, তবে মাফিয়া না হয়েও আমার যেইটুকু পাওয়ার আছে তাতে আমি আমার অর্ধাঙ্গিনীকে রক্ষা করতে পারবো। হোক সেইটা ভবিষ্যৎ এমপি, প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। জিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই মাফিয়া না হলেও তুই একটা সাইকো, বাংলাদেশে আসার পরে পরপর কয়টা খুন করছিস ভেবে দেখতো, সামান্য ডাক্তারকেও খুন করছিস। বারবার এমন ঝামেলায় কি জন্য জড়াবি ভাই? দুনিয়ায় বাঁচবই বা কয়দিন? নিশান, আজ হলেও মরবো কাল হলেও মরবো, তবে নিঃশ্বাস থাকা পর্যন্ত যে নিজের অর্ধাঙ্গিনীকে কেউ বাজে নজর দিয়ে খুবলে খাবে এইটা আমি তানভীর চৌধুরী নিশান বেঁচে থাকতে সম্ভব হবে না, জানে মেরে ফেলবো। নিশানের কথাই সত্যি যুক্তি আছে, তাই জিহান সেই কথা পাল্টিয়ে বলল, বাড়ি যাবি না? নিশান, যাওয়ার ইচ্ছে নেই, তুই যেতে চাইলে যা, আমি কালকে যাব, আর যাওয়ার সময় ওইগুলো নিয়ে যাবি, সকালে ওর হাতে দিবি। জিহান ফোনটা সামনে এগিয়ে নিয়ে টাইম দেখল, মধ্যে রাত 2টা 45, বলল, মধ্যে রাত এখন কই যাবি তাহলে? নিশান গাড়ি থেকে নামল, ড্রাইভিং সিটে বসে বলল, গেস্ট হাউজে যাচ্ছি। জিহানও দ্রুত গাড়িতে উঠে বসে বলল, আমিও যাব, চল ভোরে বাড়িতে ফিরব। নিশান গাড়ি ঘুরালো, শহরের দিকে চলতে শুরু করলো তার গেস্ট হাউসে। গাড়ি নিস্তব্ধভাবে চলতে লাগলো, দুইজনের কেউ কোন কথা বলল না। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। সময়টা সকাল 7টা, চৌধুরী ম্যানশনের সবাই ঘুম থেকে উঠে গেছে, সকালের নাস্তা করছে তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন, রুবেল, তাজ, পিহু, মিহু, মেহেরিমা, সেলিনা, রোজিনা আর কিয়া সার্ভ করে দিচ্ছে। সিমিরা 4জন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। জিহান আর নিশানের মধ্যে এখনো পর্যন্ত কেউ বাসায় ফেরেনি। বাড়ির কর্তারা নাস্তা শেষ করে অফিসে চলে গেছে। পিহু, মিহু, তাজ এরা স্কুল কলেজে গেছে। সিমিরা আজকে কেউ স্কুলে যাবে না। ওরা এখন নাস্তা করতে বসেছে, এমন সময় জিহান বাসায় ফিরল। সিমিকে ডাইনিং টেবিলে বসে থাকতে দেখে জিহান ডাক দিল, সিমি এইদিকে আয়। সিমি উঠে জিহানের কাছে গেল। জিহান আর সিমির দিকে সবাই তাকিয়ে আছে। সিমি জিহানের কাছে গিয়ে বলল, জি ভাইয়া। জিহান একটা খাম সিমিকে দিয়ে বলল, আশা করছি কাউকে শেয়ার করবি না, সোজা রুমে গিয়ে দেখবি, তবে কান্নাও করবি না, যা। সিমি জিহানের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেই সেলিনা ডাক দিল, কিরে খাবি না? সিমি পিছে ফিরে বলল, একটু পরে আসছি, তখন খাবো। বলে সিমি সোজা নিশানের রুমে ঢুকল, সোফায় গিয়ে বসল। বুকের ভিতরে কেমন অসহ্য যন্ত্রণা আছে। জিহান তাকে কান্না করতে নিষেধ করেছে, কিন্তু কেন? আবারও খারাপ কিছু আছে কি? যেইটুকু বেঁচে ছিল সেইটুকু কি আর বাঁচিয়ে রাখবে না তাকে? ভয়গুলো যেন আরো বেশি চেপে ধরল বুকের ভিতরে। দোয়া দরুদ যা মনে আছে সবগুলো পরে বুকে ফু দিল। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার, যেন অনেক কষ্টে খামটা ছিঁড়ল। বড় একটা নিঃশ্বাস নিয়ে তাকাতেই দেখল 2টা ছবি, সাথে একটা পেনড্রাইভ। সিমি ছবিগুলো হাতে নিয়ে দেখতেই অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। ছবিগুলো এমন যে সে দেখেছিল নিশান একটা মেয়ের সাথে অন্তরঙ্গভাবে আছে। ওই একই সিন, একই ছবি, পার্থক্য একটাই, নিশানের ছবির জায়গায় অন্য একটা ছেলে। আরেকটা ছবিতে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, মেয়েটার মুখ তার মুখের মতো, মানে সে। সিমি এই ছবি দেখে নিজেই বলে উঠল, আমি তো এই ছেলেকে চিনিই না। ছবি কবে উঠলাম? এইগুলো কি এডিট? এডিট শব্দটা মাথায় যেতেই আগের ছবিটা দেখে বলল, তাহলে কি নিশানের ছবিটাও এডিট ছিল? এইগুলো মাথায় খেলতেই সিমি দ্রুত নিজের ল্যাপটপ বাহির করলো, পেনড্রাইভ কানেক্ট করলো, ল্যাপটপের কিবোর্ডে হাত দিয়ে কাজ করে ফাইলসের ভিতরে ঢুকলো, সেখানে কিছু কল রেকর্ড আছে, ও একটা চালু করলো যেইখানে বলা হচ্ছে, নিশানের সাথে একটা মেয়ের ছবি এমনভাবে বানাও যেন ওরা দুইজন অন্তরঙ্গ হচ্ছে। এর জন্য 1 লক্ষ লাগবে। তোমাকে 2 লক্ষ দেব। আচ্ছা, কাজ হয়ে যাবে। সিমি আরও একটা চালু করলো, সেইখানেই বলছে, তুমি কি নিশানের বউ এর কাছে মেসেজ পাঠিয়েছ? হ্যাঁ পাঠিয়েছি, আমার মনে হচ্ছে সে আসবে। আমি অপেক্ষা করব। শোনো, আমি 4-5টা ছবি তোমাকে সেন্ড করছি, এইগুলো একটা ছেলেকে সরিয়ে নিশানকে বসিয়েছি যেন সে পতিতালয়ে যাচ্ছে। আপনি পাঠিয়ে দেন, বাকিটা আমার ভরসায় ছেড়ে দেন। সিমির চোখ থেকে পানি টুপটাপ করে পড়ছে।
সে নাক টানলো, আরও একটা রেকর্ড চালু করলো। কাজ শেষ? হ্যাঁ, ওর বউ বোকা প্রচুর, যা বলেছি তাই বিশ্বাস করেছে। কান্না করে দিছে, প্রভাব পড়বে ভালোই। গুড জব, এখন নিশানের বুঝবে কত ধানে কটা চাল। সিমি ফুফাতে শুরু করলো, আর সহ্য হচ্ছে না। আসলেই সে বোকা, বোকা না হলে আজ এত বড় ভুল সে কিভাবে করে, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সিমি শেষ কল রেকর্ড চালু করলো। আগেরবার ওর বউকে একটা ছেলের সাথে ধরা হয়েছিল, নিশান বাবা একদম বউকে কিছুই বলেনি, আগে থেকেই যেন জানতো তার বউ পবিত্র, এইগুলো অন্যের কারসাজি। কিন্তু এইবার ছক্কা মারলাম আমি। হ্যাঁ, বোকা বউ হলে যা হয়। বিশ্বাস নেই, সমস্যা নেই, বিশ্বাস নেই বলেই আমরা এত দূর এসেছি। এখন নিশানকে তিলে তিলে শেষ করাবো। আরেকটা প্ল্যান আছে আমাদের, তাই তো? হ্যাঁ আছে, ওর বউ এর সামনে একটা মেয়েকে পাঠিয়ে দেব, সোজা নিশানকে জড়িয়ে ধরবে। উফ, ওইটুকু দেখেই ওর বউ গলায় দড়ি দিয়ে মরবে। প্রাণ পাখি মরে গেলে নিশানও মরব, যাক দুনিয়া থেকে আপদ বিদায় হবে। কল রেকর্ড শেষ। সিমি মুখে হাত চেপে ধরে হু হু করে কান্না করতে লাগলো। সে নিশানের বউ হওয়ার যোগ্যতা রাখে না। আগেরবার ছেলেটা আমার সাথে জোরজবরদস্তি করেছে, আমাকে কিছু বলেনি, সে আমাকে বিশ্বাস করেছে। বাট আমি সামান্য এডিট ছবি দেখে বিশ্বাস করে ফেললাম এইটা নিশান। ছি। সিমি নিজের প্রতি দোষারোপ করছে, সে নিশানের সামনে কিভাবে দাঁড়াবে? নিশান তাকে যেইভাবে ভালোবাসে, সে তো সেই ভালোবাসার ধারে কাছেও নেই। একটা সম্পর্ক টিকিয়ে থাকে বিশ্বাসের উপরে, কিন্তু সে তো বিশ্বাস করিনি, সে বারবার বলেছে তবুও বিশ্বাস করিনি। কালকেও কত খারাপ কথা বলল সে, এখন মনের মাঝে উকি দিচ্ছে নিশানের এক উক্তি। তুই আমার সন্নিকটে আসার জন্য তর্পিয়ে মরবি, তবুও আমাকে পাবি না। সত্যিই কি সে আর তাকে পাবে না? নিজেকে আরো গুটিয়ে নিল, হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগল। কাল সারারাত নিশান বাড়ি ফেরেনি। এখন কি ফিরবে না সে? আদাও আসবে তো বাড়িতে? সে মাফ চাইবে, কিভাবে চাইবে মাফ? তাকে কি নিশান মাফ করবে? আগলিয়ে নেবে কি? না, নিশান তাকে মাফ করবে না। কালকেও সে এসেছিল কিন্তু ফিরিয়ে দিয়েছে। অবহেলা করেছে, খারাপ কথা বলেছে, তাহলে কেন করবে মাফ? সিমি ফুফাতে ফুফাতে বলে উঠল, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি, আমার শাস্তি প্রয়োজন, তবে আমার থেকে দূরে থাকেন না প্লিজ। চলে আসেন আপনি, আমার ভালো লাগছে না, আপনার বুকে একবার ঝাঁপিয়ে পড়তে চাই, আমার বুক জ্বালা করছে, স্বস্তি মিলছে না কোথাও। আসেন না, আপনার বুকে মাথা রাখলে আমি শান্তি পাব। আপনাকে জড়িয়ে ধরলে সব ব্যথা ভুলে যাব। সইতে পারি না আর এই যন্ত্রণা, ফিরে আসেন না আমার কাছে। সূর্যের তেজ একটু নরম হয়ে আসলো, হালকা বাতাস বইতে লাগলো শহর জুড়ে। সময়টা বিকাল 3:50। অবস্থান চৌধুরী ম্যানশন থেকে 40 মিনিটের দূরত্ব এক কফি শপে। যেইখানে বসে আছে রাত্রি, মুখে কালো মাস্ক আর উড়না দিয়ে চুল, বুক ঢাকা এমন ভাবে আছে যেন কেউ চিনতে না পারে তাকে। টেবিলে এক কাপ কফি আছে, দৃষ্টি শুধু এইদিকে থেকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। কারোর অপেক্ষায় আছে হয়তো, কিক্ষণ পরে সেইখানে অভি আসলো, হাতের তার এক কাপ কফি। সে বসল রাত্রির সামনাসামনি, রাত্রি চোখ উঁচিয়ে তাকালো অভিকে, সামনে মেয়ে নিঃশব্দে হাসল ম্যাক্সের আড়ালে। অভি বলে উঠল, কখন আসছো তুমি? রাত্রি নিচু কণ্ঠে জবাব দিল, বেশি না, 10-5 মিনিট হচ্ছে। অভি কফির কাপে চুমুক বসিয়ে বলল, অর্ডার দাও। রাত্রি মাথা দুই পাশে নাড়িয়ে বলল, হুহুম। অভি ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন? রাত্রি এইবার চোখ উঁচিয়ে তাকালো অভির দিকে, দুইজনের চোখে চোখি হলো। রাত্রি দৃঢ়তার সাথে বলল, বিয়ে কবে করবেন? অভি ভাবলেশীন ভাবে বলল, মেয়ে পাইনি এখনো, মনের মতো আগে পেয়ে যাই, তারপর করে ফেলব বিয়ে। রাত্রির যেন রাগের মাত্রা বাড়ছে, তবুও সে শান্তভঙ্গিতে বলল, দেখেন, আমি এইখানে আপনার সাথে নাটক সিনেমা কিছু করতে আসিনি। একটা সুন্দর ফলাফল জানতে এসেছি, তাই নাটক সিনেমা মজা থেকে বেরিয়ে সিরিয়াস হন আর সুন্দর ফলাফল দেন। অভি রাত্রির কথা শুনল, মজা বাদ দিয়ে সিরিয়াস মুখে বলল, বাড়িতে বলি তাহলে? রাত্রি অবাক কণ্ঠে বলল, কি বলবে? অভি, তোমার আর আমার প্রেমের কথা, তারপর বিয়ের কথা। রাত্রি মাথা দুই পাশে নাড়িয়ে বলল, অসম্ভব, এইগুলো বলা যাবে না। অভি, কেন? রাত্রি, সমস্যা হবে, অন্য কিছু ভাবো। অভি একটু ভাবল, হুট করে কিছু মনে পড়তেই বলে উঠল, প্রেমের কথা বলবো না, তবে বিয়ের কথা বাত্রা তো বলতে যেতেই পারে। রাত্রি বুঝতে না পেরে প্রশ্ন করল, মানে? অভি, আমি বাড়িতে গিয়ে বলবো জিহানের বোনকে আমার পছন্দ হয়েছে অনেক, এখন ওর সাথে বিয়ে করতে চাই, প্রেম জিনিসটা হারাম, তারপরও যদি না করে দেই। এই জন্য একেবারে ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলো। অভির কথা শুনে রাত্রি সম্মতি দিয়ে বলল, হ্যাঁ এইটাই করেন তাহলে, আমাদের এত বছরের রিলেশন কেউ জানতে পারবে না।
সাথে পরিবারের সম্মতিতে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে। অভি হেসে বলল, চলো একটু ঘুরে আসি। রাত্রি হাত ব্যাগ তুলে উঠে দাঁড়িয়ে বলল, বিয়ের পরে ঘুরবো, এখন বাসায় গিয়ে বিয়ের কথা বলো, আল্লাহ হাফেজ। এই বলে রাত্রি আর দাঁড়ালো না, সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল। রাত্রি চলে যেতেই অভি হতাশ কণ্ঠে বিড়বিড় করল, এই মেয়ে কোনোদিন আমার কষ্ট বুঝল না, বিয়ের পরে বলবে এখন শ্বশুর বাড়ি আছি, সারাদিন ঘোরাঘুরি করলে কি বলবে লোকে? ধাত বাল, বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। বলে উঠে দাঁড়ালো, বিল পরিশোধ করে বেরিয়ে গেল। এর মধ্যে রাত্রি বাসার উদ্দেশ্য বেরিয়ে গেছে। অভি বাইকে উঠে বাড়ির উদ্দেশ্য রওনা দিল। বিয়ের কথা বলতে হবে যত দ্রুত সম্ভব। জিহান রুমে বসে অফিসের কাজ করছে। হুট করে সামিয়া রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল জোরে। জিহান তাও তাকালো না, নিজের মতো কাজ করতে লাগলো। সামিয়া জিহানের পাশে এসে বসে রাগে দাঁতে দাঁত চেপে বলল, এই আপনি সিমিকে এইটা কি দিয়েছিলেন? জিহান কাজ করতে করতে বলল, বেশি স্ট্রেস নিও না, তোমার জামাই তোমার আছে। সিমি আমার বোন হয়, ওর দিকে কোন পরকীয়ার যদি উচ্চারণ করি নিশান আমার গর্দান কেটে ফেলবে। আর আমি সিমিকে নিয়ে খারাপ কিছু ভাবিও না। সামিয়ার যেন আরো রাগ হচ্ছে, ও বলল কি? আর উত্তর দিল, তাই বাকি? সামিয়া আবারও বলল, একটা খাম দিয়েছিলেন তাকে? সেই খামে কি ছিল? যার জন্য সিমি রুম থেকে এখনো বাহির হয়নি, কত ডাকলাম শুনছেই না। ফোন তাও সুইচ অফ কেন? জিহান এইবার সামিয়ার দিকে তাকালো। সামিয়া ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উত্তর শোনার জন্য জিহান আবারও নিজের কাজ করতে করতে বলল, ওইখানে যা ছিল তা সিমিকে শিক্ষা দিচ্ছে, এই জন্য রুম থেকে বেরোচ্ছে না। ওই দরজা কারোর ডাকে খুলবে না। নিশান আসলে সেইটা আলাদা ব্যাপার। সামিয়া ভাবুক কণ্ঠে বলল, ওদের মধ্যে ঝগড়া হয়েছে? জিহান, হ্যাঁ। সামিয়া, যাদের মধ্যে ভালোবাসা বেশি তাদের মধ্যে ঝগড়া হয়। সামিয়ার কথা শুনে জিহান সামিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যেমন তোমার আর আমার মধ্যে প্রতিদিন ঝগড়া হয়, এর মানে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও আমাকে অনেক ভালোবাসো। সামিয়া উঠে দাঁড়ালো, জিহানের দিকে মুখ বাঁকিয়ে বলল, বালের ভালোবাসা ধাত। বলে রুম থেকে চলে গেল। জিহান পাত্তা না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। অনেক কাজ জমা পড়েছে। সামিয়া নিচে নেমে দেখল ড্রয়িং রুমের সোফায় যারা একা বসে টিভি দেখছে। সামিয়া যারার পাশে এসে বসে বলল, কিরে রাত কই? যারা টিভি দেখতে দেখতে বলল, দোকানে গেছে, কি আনতে, অনেকক্ষণ হয়েছে এখনো আসেনি। সামিয়াও যারার সাথে টিভি দেখতে 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 বলল, তুই এইখানে একা বসে কি করছিস? যারা হতাশার শ্বাস ফেলে বলল, কি করব আর? আগের ছোটবেলাগুলো ভালো ছিল, আমার বোনগুলো আমার কাছে থাকতো, আর এখন জামাই হওয়ার পরে আর আসে না। যে যার জামাই নিয়ে ব্যস্ত, একজন জামাইয়ের রুমে ঘাপটি মেরে বসে আছে, আরেকজন জামাই থেকে ভালোবাসা নিয়ে আমার পাশে বসে টিটকিরি মারছে কষ্ট। সামিয়া যারার মাথায় হাত বুলিয়ে বলল, আহারে আমার সোনা পাখি, আমার জাউরা পাখি, আমি আছি তো। যারা মুখ ভাঙিয়ে বলল, সর বাল, তোর জামাই আছে। সামিয়া যারার হাত জড়িয়ে ঘাড়ে মাথা রেখে বলল, জান তাড়িয়ে দিও না, এইভাবে একসাথে বসে মুভি দেখি, ভালো লাগবে। যারা আর কিছু বলল না, দুইজনে বসে টিভিতে মুভি দেখতে লাগলো। রাত 9টা বেজে 4 মিনিট। সিমি সেই সকালে দরজা লাগিয়েছে, রুমের এখনো পর্যন্ত খুলেনি। তাজউদ্দিন নিজেই এইবার দরজার কাছে আসলো, নক করল 4-5 বার, কোন সারা শব্দ নেই। তাই ডুপ্লিকেট চাবি আনতে নিচে যেতেই সামিয়ার ফোনে একটা ভয়েস মেসেজ আসলো সিমির। সামিয়া চিৎকার করে বলল, সিমি ভয়েস দিয়েছে আমার ফোনে। তাজউদ্দিন সিঁড়ির কাছ থেকে ফিরে এসে সামিয়ার কাছে গেল, বলল, চালু কর ভয়েজ। সামিয়া ভয়েজ চালু করল। সেইখানে সিমি বলছে, আমার জন্য টেনশন করো না বেশি, আমি ভালো আছি। দরজা আপাতত কালকে সকালে খুলবে, সবাই ভালো থাকো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমি খেয়ে নেব। ভয়েজ শেষ। বাড়ির মানুষ আর কেউ কোন কথা বলল না, সবাই খাবার খেতে ব্যস্ত হলো। এইদিকে যারার ফোনে সিমির মেসেজ আসলো। যারা মাথা নিচু করে মেসেজ দেখল, যারা বইন আমার উপকার কর। যারা এক হাত দিয়ে টাইপিং করে লিখল, অপেক্ষা কর, খেয়ে আসছি। সিমি একটা লাইক পাঠালো। যারা দ্রুত খাবার শেষ করে উপরে উঠল। যাওয়ার আগে রাত্রির কানে কানে বলল, তুই ঘুমিয়ে পড়িস, আমার রুমে যেতে লেট হবে, সিমির রুমে কিছু কাজ আছে। রাত্রি মাথা নাড়ল। যে যার মতো খাওয়া শেষ করে রুমে গেল। রাত্রি রুমে ঢুকে দরজা ভাজিয়ে ফোন হাতে নিয়ে অভির ফোনে কল দিল।
তার নিজেরই লাভ হয়েছে, যারা রুমে না আসায় মন ভরে কথা বলতে পারবে অভির সাথে। এইদিকে যারা সিমির রুমের সামনে এসে সিমিকে মেসেজ দিল, দরজা খোল, আমি দাঁড়িয়ে আছি। সিমি দরজা খুলে ফেলল। অন্ধকার রুম, যারা ভিতরে ঢুকে বলল, রুম এত অন্ধকার কেন? সিমি দরজা লাগিয়ে লাইট অন করে বলল, দেখে নে। লাইট অন হতেই যারা অবাক চোখে রুম দেখল। কি সুন্দরভাবে সাজানো। পুরো রুম জুড়ে একটু দূরে দূরে মোমবাতি ঝালানো আছে। বেলুন দিয়ে আশেপাশে দেওয়ালে সাজানো। সবকিছু লাভের আকৃতি বেলুন। বেডের উপরে সাদা বেডশিট, তার উপরে গোলাপ ফুলের পাপড়ি সুন্দর করে সাজানো। যারা অবাক কণ্ঠে বলল, এত কিছু পেলি কই? সিমি এগিয়ে এসে দেওয়ালে বেলুন লাগাতে লাগাতে বলল, ওই যে চায়ের দোকানে একটা ছোট ছেলে থাকে রিহান, তাকে মেসেজ দিয়ে বললাম এইগুলো আমাকে দিয়ে যা। যারা, কিভাবে দিয়ে গেল তোকে? সিমি, পাঁচিল টপকে দিয়ে গেছে। যারা বাহবা দিয়ে বলল, বাহ বাহ, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে ভাবিজান। সিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঝগড়ার থেকেও বেশি কিছু। এখন হেল্প কর আমাকে। না জানি রাগ ভাঙাতে পারবো আদৌ কি না। যারা সিমির হাতে হাতে কাজ করতে করতে বলল, অবশ্যই পারবি, কিছু টিপস দেই। সিমি মাথা নাড়ল। যারা বলল, শাড়ি পর ভাইয়ের সামনে। সিমি, পরতে পারি না। যারা, ফোন দেখে আমি পরিয়ে দেব। সিমি, আচ্ছা। যারা, তবে? সিমি ভ্রু কুঁচকে বলল, তবে কি? যারা, শাড়ি কিন্তু নেটের হওয়া লাগবে, একদম পাতলা, যেন শরীরের গঠন স্পষ্ট বোঝা যায়। সাথে স্লিভলেস ব্লাউজ। সিমি দ্রুত মাথা দুই পাশে নাড়িয়ে বলল, অসম্ভব, এইগুলো পারবো না আমি। যারা, ভাইয়া রাগ করেছে, রাগ ভাঙানোর জন্য এইটাই বেস্ট অপশন। তুই ট্রাই করেই দেখ। সিমি আর কিছু বলল না। দুইজনে সুন্দর করে সাজিয়ে নিল। যারা নিচে নেমে ফ্রিজ থেকে খাবার গরম করে উপরে এনে রেখে দিল সিমির রুমে। এইবার নিজের রুমে গেল। সে একটা পাতলা শাড়ি রেখেছিল জামাইয়ের সামনে পরবে। এখন সিমির দরকার, তাই বাহির করে সিমির রুমে ঢুকল। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10:30 বাজে। যারা আর সিমি মোমবাতি জ্বলালো। এরপর সিমি ওয়াশরুম থেকে পেটিকট আর ব্লাউজ পরে বেরিয়ে আসলো। যারা ফোনে শাড়ি পরার একটা ভিডিও প্লে করে সিমিকে পরিয়ে দিল শাড়ি সুন্দর। সিমির চুলগুলো ছেড়ে দিল, কপালে সাদা স্টোনের টিপ পরিয়ে দিল, কানে কালো স্টোন বসানো ইয়ার রিং, ঠোঁটে লাল লিপস্টিক হালকা করে। সিমিকে সাজানোর পরে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, ভাবিজান, মুই ফিদা হলাম আপনার রূপে। ভাইয়া এইবার অজ্ঞান না হলেই হলো। আমি গেলাম, তুমি অপেক্ষা কর ভাইয়ার জন্য। এই বলে যারা চলে গেল। সিমি দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকলো কিছুক্ষণ। ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, খারাপ লাগছে না। তবে উনি কি মুগ্ধ হবেন? সিমি লাইট অফ করে নিজের ফোনটা হাতে নিয়ে সোফায় বসে নিশানের অপেক্ষা করতে লাগলো। বুকের ভিতরে যেন হার্টবিট জোরে জোরে শব্দ করতে লাগলো। ভয় লাগছে নিশান এইসব দেখে কি বলবে? কি করবে সে? তাকে কি ইগনোর করবে? তাকে মারবে? বকবে? কষ্ট দেবে? এইসব মনে আসতে সিমি বিড়বিড় করল, মারেন, ক্ষতবিক্ষত করেন, বকেন, কষ্ট দেন, তবে ছেড়ে যান না। সইতে পারবো না। চলবে।